গল্পের নাম প্রেম স্পৃহা। কলমে অলকানন্দা উইন্দ্রি। গল্পের প্রথম পর্ব। নিজের বন্ধুর রক্ষিতা হিসেবে পরিচয় দিয়ে যে নোংরা মেয়েটাকে সেদিন জন্মদিনের পার্টিতে এতগুলো মানুষের সামনে অপমান করলেন, আজ তাকে এভাবে জোরজবরদস্তি করে বিয়ে করার জন্য তুলে আনলেন আজরান ভাই। তাও আবার নিজেরই বন্ধুর বিয়ের আসর থেকে। লজ্জা করছে না একবারও? কথাগুলো বলেই রোজ তার রক্ত রাঙা ঠোঁটজোড়া এলিয়ে হাসল তাচ্ছিল্যের হাসি। দেহাবরণে এখনও তার বিয়ের লাল টকটকে ভারী লেহেঙ্গা আর চোখ ধাঁধানো সাজ। চোখে গাঢ় কাজল। সেই গাঢ় কাজল আঁকা চোখজোড়ায় যেন মুহূর্তেই ফুটে উঠল এক সমুদ্র ঘৃণা। আজরান খান নামক লম্বা চওড়া পুরুষটা সেই ঘৃণার প্রলেপ খেয়াল করল কিনা কে জানে, তবে বরাবরের মতোই তীক্ষ্ণ এবং হিংস্র চাহনিতে চাইল যেন মেয়েটার দিকে। বাম হাতটা খুব সূক্ষ্মভাবেই গিয়ে ঠেকল রোজের কোমরে, অতঃপর খুব দ্রুতই মেয়েটাকে টেনে আনল নিজের দিকে। দূরত্ব মিটিয়ে ডানহাতের বৃদ্ধা আঙুলিটা রোজের থুতনির কালচে তিলটার কাছে নিয়ে আঙ্গুল বুলালো আবেশীভাবে। আজরানের এক মুহূর্তের জন্য লোভ হল। ইচ্ছে হল থুতনির ওই কালো তিলটা নিজের দাঁতের আঘাতে ক্ষতবিক্ষত করতে। অথচ আজরান তা করল না। রোজের সেই ভুবন ভুলানো চোখ জোড়ায় চোখ রেখে সে বরাবরের মতো আবারও আবিষ্কার করল এই মেয়েটা তার রোজ না। কোনোভাবেই না। তার রোজ কি করে বদলালো এতটা? কি করে এতটা পরিবর্তন? আজরানের রাগে দিশেহারা লাগে যেন। থুতনির তিলে বুলাতে থাকা আঙুলটা থামিয়ে এবারে হাত দিয়ে মেয়েটার থুতনি চেপে ধরে। দাঁতে দাঁত পিষিয়ে বলে উঠল সে, বিশ্বাসঘাতকদের আমি কখনোই ক্ষমা করি না জানো, তোকে সে জায়গায় কি করে ক্ষমা করতে পারি বল? কি করে ভাবলি তোকে শান্তিতে থাকতে দিব আমি? এটুকু বলেই আজরান খেয়াল করল রোজের মাথায় থাকা লাল টকটকে ওড়নাটার দিকে। ভ্রু কুচকাল সে। ওড়নার চারধারে মোটা বর্ডারে স্পষ্ট ফুটে উঠছে রোজের নাম, সাথে আরেকটা নাম, সায়ান। সায়ান চৌধুরী। আজরানের মুখচোখ শক্ত হয়ে এলো মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে সে এক মুহূর্তেই ওড়নাটা টেনে ফেলল ফ্লোরের এক কোণে। তীক্ষ্ণ চাহনিতে চেয়ে শুধাল, বাহ, রোজ আর সায়ানের নামের মাঝখানে আবার লাভচিহ্নও বসিয়েছিস? এত আহ্লাদ ছিল বিয়ে নিয়ে? কাস্টমাইজড করে ওড়নাও বানিয়েছিস? ভেরি গুড। এখন বল, এই ওড়নাটা কি করব? রোজ তাকায় নিচে। তখনও সে আজরানের বাহুবন্ধনে। রোজ আজরানের দিকে তাকিয়ে উত্তর দিতে যাবে ঠিক তখনই আজরান ফের দমকে বলে উঠল, কি হল? চুপ কেন? কথা বল। কি করব এটা? রোজ ছোট শ্বাস ফেলে কেবল শক্তস্বরে কিছু একটা উত্তর দেওয়ার আগেই আজরান এগিয়ে ওর ওড়নাটায় আগুন ধরালো সযত্নে। অতঃপর বসে বসে ওড়নার আগুনটা জ্বলতে দেখল। আজরানের পৈশাচিক আনন্দ হচ্ছে ওড়নাটা পোড়াতে পেরে। পোড়ানো শেষে সে হাসি হাসি মুখে ফের রোজের কাছে এল। পা থেকে মাথা অবধি সাজটা পরখ করল। অতঃপর ঝুঁকে রোজের থুতনিটা ফের চেপে ধরে শুধাল, ইচ্ছে হচ্ছে না তোকেও এভাবে জ্বালিয়ে দেই রোজ? আমার জিনিস, আমার জান, অথচ সেজেছিস অন্যের জন্য? কি করে পারলি এই বেইমানি করতে? ইচ্ছে হচ্ছে তোকে জানে মেরে দেই। বাকি রইল তোর বাপের কথা। আজরানকে এখনো চিনে উঠেনি তোর বাপ। তোর বাপকে ওয়ার্ন করেছিলাম, শুনেনি তোর হারামি বাপ। এখন কেবল দেখবি সুদে আসলো কিভাবে এর মাসুল দিতে হয় তোর বাপকে। খান বাড়ির ছেলেদের সাথে বিশ্বাসঘাতকতা করে তোর বাপ বারবার পার পেয়ে যাবে, এমনটা ভেবে থাকলে সেটা ভুল হবে। রোজের চাহনি এতটা সময় দৃঢ়, তাচ্ছিল্যে ভরা থাকলেও এই পর্যায়ে রাগে, ঘৃণায় তার কান্না চলে আসল। চোখ লাল টকটকে হয়ে এল। সামনের পুরুষটিকে একসময় সে ভালোবেসেছিল, এটা ভাবলেই তার গা গুলিয়ে আসছে। শরীরের প্রত্যেকটা রক্তকণিকায় বয়ে যাচ্ছে খুবই সূক্ষ্ম এক ঘৃণার রেশ। রোজের চাহনি জ্বলন্ত। দৃঢ় স্বরে আঙ্গুল দেখিয়ে শুধাল, আমি তাসিয়া কবির রোজ, আজরান ভাই। ডেইজি নই যে নিজের প্রেমিককে নিজের বাবার থেকেও বেশি গুরুত্ব দিব। ফের বাপ নিয়ে কথা বললে রক্তারক্তি হয়ে যাবে এখানে। আজরান ঠোঁট বাঁকাল।
দৃষ্টিতে কি ভীষণ রসিকতা নিয়ে শুধাল। তাই নাকি জান? তবে হোক রক্তারক্তি কাণ্ড। এটুকু বলেই আজরান তর্জনী আঙ্গুল বুলাল রোজের আদুরে মুখে। রোজের চোখ টকটকে লাল তখনও। ফের দাঁতে দাঁত চেপে শুধাল। ভালোই ভালোই বলছি আজরান, ছেড়ে দিন আমায়। মুক্তি দিন। আজরান হাসে। আজরান ভাই থেকে আজরান নামটা শুনেই হাসল। যাক, তবুও পুরাতন কিছু বৈশিষ্ট্য তার রোজের মাঝে অবশিষ্ট আছে। আজরান খানিকটা ঝুঁকে তাকাল। চোখে ফুটে উঠল অন্যরকম চাহনি। আজরান এবারে আঙ্গুল নিয়ে ঠেকাল রোজের ঠোঁটে। কণ্ঠের স্বরটা একটু গাঢ় করেই শুধাল। কখনো না জান। স্টিল এটা সম্ভবও না। ইউ নো, তাই না? তুমি আজরানের জান। জান ছাড়া বাঁচা সম্ভব নয়। রোজের চোখজোড়া এবার টলমল করে উঠে যেন। এই 2 বছর সে শান্তিতে ঘুমোতে অবধি পারেনি একটা রাত। এই 2 বছর তার কি অসম্ভব যন্ত্রণায় কেটেছে সে জানে। অথচ আজরানের কোন মায়া হল না তার প্রতি? নিত্যনতুনভাবে তাকে দোষী করে শুধু দুঃখ দিতেই জানে এই পুরুষ। রোজ শান্ত স্বরেই বলল, আজরান ভাই, আমায় একটু শান্তি দিন না এবারে প্লিজ। আমাদের 2 বোনের জীবন নরক হয়ে গেছে। নরক। আপনাকে ভালোবাসাটা কি আমার পাপ ছিল বলুন, যার জন্য জীবনের এই অবস্থা? আর আমার বোনটাও সুখে নেই। আপনারা আমার বোনের জীবনটাও জাহান্নামে পরিণত করেছেন। আজরান এমন কথায় গলল না। ভ্রু কুঁচকে শুধায়, আর আয়জানের জীবনটা? পাগল বানিয়ে রেখেছিলি তোরা আমার ভাইটাকে। বেঈমান কতগুলো তোরা। শ্রোতা বন্ধুরা, আয়জান হল আজরানের চাচাতো ভাই। নিজের ভাই না থাকলেও সে বড় হয়েছে তার চাচাতো 2 ভাইয়ের সাথেই। 2 জনকেই ভাই এবং বন্ধু হিসেবে মানে সে। রোজের মনে আসে আয়জান, আজরান এবং আয়শান খানের বন্ধনের কথা। কান্না পায় তার কেমন। আয়জান মজা করলে আয়শান ভাই তাকে বোনের মতো স্নেহ করত সবসময়। এসব ভেবেই রোজ চোখ বুঝল। ফের চোখ মেলে জ্বলন্ত কণ্ঠে বলে উঠল, জানি আমরা বেঈমান। তবে আপনারা কি খুব ভালো হো? অত ভালো হলে পারিবারিক ঝামেলা ক্রমশ বাড়াচ্ছেন কেন? মেটাননি কেন একবারও নিজের থেকে গিয়ে? মাঝখান দিয়ে আমরা 2 বোন শেষ হয়ে গেলাম। শেষ করে দিল অ্যান। আজরান এই পর্যায়ে খুব গাঢ়স্বরে বলল, তোর শেষটাও আমার হাতেই হোক, তবু অন্য কারোর হবি এটা সহ্য করার মতো ভালো আমি নই রোজ। আজরান উত্তর করতেই তার ফোনে কল এলো। আজরান ভ্রু বাঁকায়। পকেট থেকে ফোন বের করেই স্ক্রিনে তাকিয়ে হাসল সে। এখন আপাতত তারা নিজ শহরের বাইরে একটা বাংলোতে আছে। আজরানের মনে হয়েছিল এটাই সেফ জায়গা। তাই তো এতদূরে রোজকে জোর করে তুলে এনেছিল। যদিও এতে তার বড় ভাই আজহারও মতামত দিয়েছিল। কিন্তু এখানেই এসে বাঁধল আরেক বিপত্তি। কাজই পাওয়া গেল না। আজরান উপায় না পেয়ে নিজের বড় ভাইকেই জানিয়েছিল বিষয়টা। আর সে অনুযায়ী তার বড় ভাই আয়শান ও রাত 11টায় কাজী, পাঞ্জাবি, ফুল সব নিয়ে হাজির হয়েছে অতদূর থেকে। আজরান ফোন কানে তুলে। ওপাশ থেকে আয়শান খান নামক পুরুষটা তখন ভাইকে শুধাল, আজরান, বের হ। গাড়িতে যা যা আছে নিয়ে যা, আমি রাতের খাবার আনতে যাচ্ছি। আজরান মুহূর্তেই নাকচ করে বলল, বের হব? রোজকে তুমি বিশ্বাস করলেও আমি করি না, পালিয়ে যাবে বেয়াদবটা। আয়শান চাপা হাসল বোধ হয়। বয়সে আজরানের থেকে মাত্র বছর 2 বড়। অথচ খান বাড়ির বড় ছেলে হিসেবে তাকে প্রত্যেকেই মানে। আজরান, আয়জান প্রত্যেকেই ভাইকে ভাই হিসেবে যেমন মানে তেমন নিজেদের সবকিছু শেয়ারও করে। আয়শান গম্ভীর হেসে ফের জানাল, তোরা কি দুপুরে খেয়েছিলি আজরান? সময় তো কম গেল না। রোজেরও নিশ্চয় খিদে পেয়েছে। আজরান ও হাসল। বউ নিয়ে বিয়েবাড়ি থেকে পালিয়েছে। ও হ্যাঁ, পালানো নয়, কিডন্যাপ। বউ কিডন্যাপ করে এনেছে প্রায় 10-11 ঘণ্টা হতে চলল। এখানে এসে পৌঁছিয়েছে তারা সন্ধ্যার একটু পরই।
অতঃপর এসেই খেয়েছিল সে, রোজকেও জোর করে খাইয়ে দিয়েছিল কয়েক গ্রাস। আজ রান মুহূর্তেই উত্তরে জানালো খেয়েছে তারা। না খেলেও সমস্যা নেই। খাওয়ার থেকে আপাতত এই রমণীকে বিয়ে করাটা ইম্পর্টেন্ট। আয়শান কল রাখে। তার কিছু মুহূর্ত পরই কয়েকজন সহ কাজীকে নিয়ে হাজির হল। দুই হাতে শাড়ি, পাঞ্জাবির প্যাকেট নিয়ে এগিয়ে এলো। সাথে আয়শানের বন্ধু আবরারকেও দেখা গেল, যার হাতে খাবারের প্যাকেট। আয়শান এগিয়েই ওসব রেখে বলল, পাঞ্জাবি আর শাড়ি আছে, রোজ যদিও বিয়ের সাজেই আছে। তুই যা, পাঞ্জাবি পরে আয়। আজ রান ভাইয়ের দিকে ভ্রু বাঁকিয়ে বলে, রিস্ক নিব? এই মেয়ে যদি সে সুযোগে পালিয়ে যায়? আয়শান ফের গম্ভীর গলায় বলল, পালাবে না, আমি রোজকে বুঝাচ্ছি। আজ রান আশ্বস্ত হতে পারে না যেন। বলল, বেঈমানদের বুঝিয়ে লাভ হয়? তোকে যেতে বলেছি আজরান। আজরান ভাইয়ের গম্ভীর আর দৃঢ় আওয়াজ শুনে ওয়াশরুমে গেল ঠিকই, তবুও তার মনে একটা খুঁতখুঁতে সন্দেহ তো অবশ্যই লাগছে। যে রোজ তাকে রেখে অন্য পুরুষকে বিয়ে করে ফেলতে যাচ্ছিল, অন্য পুরুষের সাথে মাস 6 রিলেশনে যেতে পারে, সে রোজ তার আড়ালে পালিয়েও যেতে পারে। আজরান দ্রুতই নিজের ড্রেস চেঞ্জ করতে লাগল যেন। অপরদিকে আয়শান চেয়ার নিয়ে বসল রোজের সামনে। সেই ছোট্ট রোজ। তার বোনের মতো ছিল আদুরে এই মেয়েটা। শুধু রোজ নয়, রোজ, ডেইজি সহ তার বাড়ির প্রত্যেকটা মেয়েকেই সে বোনের দৃষ্টিতে দেখে। শুধু একজনকে বাদে। এই সবাইকেই আয়শান নিজের চোখের সামনে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। সে বোনগুলোও তাকে পাহাড় সমান সমীহ করে চলে সবসময়ে। রোজও ব্যতিক্রম নয়। আয়শান জানে, রোজ তার কথা ফেলবে না। তাই তো হেসে ডাকল, রোজ। রোজ তাকালো। এতক্ষণে যেন একটা বিশ্বাসযোগ্য লোক পেয়ে সে টলমলে চোখে তাকায়। ফ্যালফ্যাল চাহনি রেখে বলে, আয়শান ভাই, আপনার ভাই আমায় তুলে এনেছে বিয়ে থেকে। অপহরণ করেছে। আপনি কিছু বললেন না কেন এখনো? এটা তো আপনার থেকে আশা করি না আয়শান ভাই। আপনি তো এমন নন। আয়শান আশ্বস্ত করার ভঙ্গিতে শান্তস্বরে বলল, তোকে তুলে আনার কথাটা আমার জানা আছে রোজ। এবং এতে আমার ইচ্ছা ছিল। তুই আমায় বড় ভাই মানিস তো, রাইট? আমি যে কোনো ভুল সিদ্ধান্ত নিব না এটুকু আস্থাও নিশ্চয় আছে, বল? রোজ শান্ত হয়ে জানালো, আছে। গুড। এবার বল, তুই কি সায়ানকে ভালোবাসতি? ওকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়েছিলি? দেখ, আমার জানা মতে তুই অনেককাল আগে থেকেই আজরানকে ভালোবাসিস রোজ। আজরানের থেকেও তুই ওকে বেশি চাইতি। এবং তোদের বিয়েটা আগে থেকেই ঠিক করা ছিল, বল? রোজ মাথা নাড়িয়ে বলল, ছিল। আয়শান ছোটশ্বাস ফেলল উত্তর শুনে। বলল, আমি চাই না আয়জানের মতো অবস্থা আজরানেরও হোক। আমার ভাই ওরা, আমার বাচ্চার মতো দেখি আমি ওদের রোজ। আমার পরিবারটা এভাবে ছন্নছাড়া হতে পারে না, বল? আয়জান আর আম্মু এখন বাহিরে, 2 বছর হলো আয়জান বাসায় আসে না, আম্মুও আসে না। তুই কি চাস আজরানও এমন করুক রোজ? পারিবারিক দ্বন্দ্ব বড়দের মাঝে, ওটাকে ছোটদের মাঝে না টানাই উচিত না, বল? তুই যদি আজ সায়ানকে বিয়ে করে নিস, তোর ফ্যামিলি হয়তো গর্ববোধ করত, কিন্তু তুই কি সুখী হবি? খুশি থাকবি রোজ? ততক্ষণে আজ রান বেরিয়ে এসেছে। পরনে তার একটা সাদা পাঞ্জাবি, উপরে সাদা কোটি। দেখতে বিয়ে বিয়ে সাজ লাগছে। কিন্তু রোজ তাকালো না একবারও। আজ রান নিজের চেঞ্জকৃত কাপড়গুলো হাতে নিয়ে এসে বলল, থাকবে ভাইয়া। ওর আবার সায়ানকে খুবই পছন্দ হয়েছে। 6 মাসতে দুইজনে ছুটিয়ে প্রেমও করেছে, কিন্তু ওকে বলে দাও, প্রেম করুক, পছন্দ করুক, যাই হোক আমার ওকে লাগবে। এক্ষুনি যদি বিয়ে না করে তিরিংবিরিং করে তো সায়ান তো খুন হবেই, ওর বাপ ভাইও খুন হবে আমার হাতে। আমাকে কিন্তু আয়জানের মতো চালাকি করে কেউ ভুলাতে পারবে না। আয়শান শুধু শান্ত ভঙ্গিতে তাকায়। দৃষ্টি কি ভীষণ গভীর। রোজ ততক্ষণে ফুঁসে উঠে বলে, আয়শান ভাই, আমার বাপ ভাইকে খুন করলে আমি তোমার ভাইকে ছেড়ে দিব?
পুরো 101টা টুকরো করে কুকুরকে খাওয়াবো আমি উনার মাংস। আজ রানও দ্রুত বলল। ও কত বড় বেইমান হলে এমন করতে পারে ভেবেছ তুমি ভাইয়া? শোনো, তবুও আমার কিন্তু ওকেই লাগবে। ওকেই? ও অন্য কারোর হলে আমি ওকেও খুন করতে 2 সেকেন্ড সময় নিব না। আয়েশান হাসল। এমন একটা কঠিন মুহূর্তে এই দুইজনের এমন কার্যকলাপ আসে কিভাবে? আয়েশান রোজের দিকেই তাকাল। বলল, রোজ, বড় ভাই হয়ে বলছি, রাজি হয়ে যা বিয়েটায়। আমাকে আমার আরেকটা ভাইয়ের পাগলামো দেখতে যাতে না হয়। হু। আর শোন, আমরা সত্যিই চাই তুই আমাদের বাড়ির বউ হও, তোর সাথে কোন দ্বন্দ্ব নেই ছায়ানীরের কারোরই। রাজি হয়ে যা রোজ। অনুরোধটা রাখো। আমি বাইরে যাচ্ছি। হু। তুই আরেকটু সময় নিয়ে ভাব। আমরা তোকে জোর করছি না। রোজ কেমন শান্ত ভঙ্গিতে তাকাল। এমন করে বললে সে রাজি না কি করেই বা বলবে? কি করেই বা জেনে বুঝে সে একটা পরিবার ভাঙ্গবে? আয়েশান ভাই তো মাত্রই বলল, বিয়েটা না হলে পরিবারটা ভাঙ্গবে হয়তো। আজ রানও হয়তো আয়জানের মতে পাগলামে করবে। হয়তো কেন, অবশ্যই করবে। রোজ জানে, আজ রান শুধু ও বাড়িতেই নয়, তার বাবার বাড়িতেও তাণ্ডব চালাবে। আজ রানকে চেনা আছে তার। রোজ ভাবে। এর মাঝে আজ রান আয়েশানকে বলে উঠল দ্রুত। জোর করছি না মানে ভাইয়া? ও রাজি না হলে তুমি ওকে সায়নের সাথে বিয়ে দিবে? আমি তা হতে দিব? আয়েশান যেতে যেতে শুধু এটুকু বলল। ও বুঝবে। আমার বিশ্বাস ও রাজি হবে। এটুকু বলেই আয়েশান চলে গেল। আজ রান ঘড়ি দেখতে লাগল। গুনে গুনে 1 মিনিট হওয়ার পর সে রোজের সম্মুখে দাঁড়িয়ে ভ্রু বাঁকিয়ে বলল, রাজি তুই? 1 মিনিট তো পেরিয়ে গেল। রোজ তাকাল। বলল, রাজি না। আজ রান পাত্তাই দিল না। শাড়ির প্যাকেগুলো থেকে শাড়ি বের করতে করতে বলল, নো প্রবলেম, রাজি না হলেও তোকে আজ বিয়েটা করতে হবে। এখন বল কোন শাড়িটা পরবি? রোজ ভ্রু কুঁচকে বলল, শাড়ি কেন পরব? তুই কি করে ভাবলি যে যে সাজটা তুই সায়ানের জন্য সেজেছিস সে সাজেই আমি তোকে বিয়ে করব? আজ রান খান এতটাও পচে যায়নি। এখন তাড়াতাড়ি এই সাজ চেঞ্জ কর। রোজ তেরামি দেখিয়ে বলল, করব না। সমস্যা নেই, আমি এই সাজ নষ্ট করতে পারব। রোজ মুহূর্তেই বলল, কি? আজ রান কানে নেয় না। সে শাড়ি চুজ করতে লাগে। অতঃপর একটা সাদা জামদানি নিল হাতে। বিড়বিড় করে বলল, উম্মম, এটাই ঠিক আছে। আয়েশান ভাইয়ের চয়েস ঠিক আছে। এটুকু বিড়বিড় করে বলতে বলতেই সে গিয়ে দরজা আটকাল। শাড়িটা হাতে নিয়ে দরজা আটকাতেই রোজ তৎক্ষণাৎ বলে উঠল, দরজা আটকালেন কেন? আজ রান আমার সাথে খারাপ কিছু করতে চাইলে আমি কিন্তু ছেড়ে দিব না। আজ রান বাঁকা হাসে। ঠোঁট বাঁকিয়ে আসতে আসতে বলে, তো ছাড়তে কে বলেছে জান? ধরে রাখো না। ফের শক্ত কণ্ঠে বলল রোজ। দরজা খুলুন, আজ রান। চিৎকার করব আমি। আজ রান কাছে এসে বলল, ছি, বাইরে তোর ভাসুর সম্পর্কীয় একজন আছে রোজ। বড় ভাই মানিস তাকে। তোর চিৎকার করতে লজ্জা হবে না একবারও? ভাববে কি বল ভাইয়া? রোজ সুধাল, আমার থেকে দূরে সরুন। আজ রান সরল না, বরং ঝুঁকে গিয়ে বলল, শেষবার বলছি, ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যা রোজ, এক্ষুনি গিয়ে লক্ষ্মী মেয়ের মতো শাড়িটা পরে বউ সেজে এসে কবুল বলবি। রোজ উত্তর করল না। তাকালো কেবল। আজ রান ফের বলল, কি হলো বল? রোজ এবারেও উত্তর দিল না। আজ রান ছোটশ্বাস ফেলল এবারে। আচমকায় বামহাতটা রোজের কোমরে রেখে হেঁচকা টানে নিজের একেবারে কাছে আনল। অতঃপর কোমরের শাড়ির দিকটায় টান দিয়ে বলল, ওকে ফাইন, আমিই পরাচ্ছি। আজ রান কোমরের শাড়িটা টান মারতেই রোজের কোমর উন্মুক্ত হয়ে শাড়ির একাংশ এল আজ রান হাতে। রোজ বিস্ময় নিয়ে চাইল। 2 পা পিছিয়ে দ্রুত শুধাল, শাড়ি আমি পরতে পারি আজ রান ভাই। আপনাকে পরাতে হবে না।
আজ রান হাসে। সাদা শাড়িটা একফাঁকে বিছানায় রেখে তাকায় রোজের বিস্মিত মুখটার দিকে। এক আধবার চোখ রোজের ধবধবব ফর্সা কোমরের একাংশেও। আজ রান শুকনো ঢোক গিলে কোমর গুজে থাকা শাড়ির বাকি অংশটা রোজ চেপে ধরেছে ততক্ষণে। আজ রানের দৃষ্টি লক্ষ্য করে উন্মুক্ত কোমরটাও ঢাকার চেষ্টা চালালো প্রাণপণে। স্পষ্ট স্বরে বলল, বললাম তো রাজি আমি। ছাড়ুন শাড়ি। আজ রান। শাড়ি ছাড়ুন এক্ষুনি। আজ রান ছাড়ল না। ওভাবেই শাড়িতে টান দিয়ে রোজকে আঁকড়ে ধরল। অতঃপর মুখ নামাল। রোজের কানের কাছে ফিসফিস স্বরে বলল, কি করলি রোজ? আমাকে তো পাপী বানিয়ে দিলই। বিয়ের আগেই তোর কোমর পেট সব দেখিয়ে দিলই। ছি। এখন আমি বিয়ে পর্যন্ত অপেক্ষা করব এই অস্থিরতা নিয়ে? রোজ খুবই সূক্ষ্ম চাহনিতে তাকায় এবারে। দাঁতে দাঁতে পিষে সে আজ রানের দিকে তাকায়। অতঃপর শরীরের সমস্ত শক্তি দিয়ে আজ রানকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে বলল, আমি বিয়েটা করব কেবলই আপনার জীবনটা তছনছ করার জন্য আজরান খান। আপনার সঙ্গে রোমাঞ্চ করার জন্য নয়। আপনি শুধু দেখবেন আপনার জীবনটার কি হাল করব আমি। রোজ আজ রানকে ঠেলে সরাতে চাইলেও আজ রানের শক্তির কাছে পেরে উঠল না। আজ রান ওভাবেই খুব কাছেই দাঁড়িয়ে আছে। এই পর্যায়ে ফের দাঁত কেলিয়ে হাসল আজরান। রোজের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস গলায় বলল, অলরেডি হাল বেহাল করে দিচ্ছিস জান। তবে আমি খুবই ডেসপারেট তুই আমার কি হাল করিস তা দেখার জন্য। সাথে তোকেও দেখার জন্য। ডেসপারেটলি ওয়েটিং ফর ইউ জান। রোজ শক্ত চাহনিতে তাকায়। আজ রানের এসব কথায় একটুও না গলে শক্ত স্বরে শুধাল, বাইরে যান। শাড়ি পরব আমি। আজ রান সরল ঠিক। তবে বাইরে গেল না। বলল, বোকা নাকি? তোকে এখানে ফেলে বাইরে যাই আর তুই পালিয়ে যাবি? রোজ এবারে ও শান্তভাবে উত্তর দিল, পালাব না। বিশ্বাস নেই। রোজ ছোটশ্বাস ফেলে এবারে বলল, ওকে ফাইন, ওদিক ফিরুন। আমি এখানেই কাপড় পরছি। আজ রান রাজি হল। মুহূর্তেই অন্যদিক ঘুরল। রোজ ততক্ষণে ছোটশ্বাস ফেলে বিয়ের ভারী শাড়িটা পিন সমেত খুলতে খুলতে কিছুটা সময় লাগল। অতঃপর পেছনে ঘুরে বিছানায় রাখা সাদা শাড়িটা হাতে তুলতেই তার সাথে উঠে এলো আরেকটা বস্তু, যেটা আজ রানী নিজের ড্রেস চেঞ্জ করে আসার পর নিজের ড্রেসের সাথে বিছানায় রেখেছিল। রোজ ভ্রু কুচকাল। দুই আঙ্গুলে তুলে ধরে মুখ কুচকে নিল সে। মুহূর্তেই ফেলে দিল ফ্লোরের এক কোণে। দ্রুত বলল, ছিহহ, আপনি আমার কাপড়ের সাথে কি রেখেছেন আজরান? আপনার ওই। আজ রান ফিরতে নিল। বলে উঠল দ্রুত, কি রেখেছি? আয়শান ভাই তো শুধু কাপড়ই কিনেছে, আর কিছু তো কেনার কথাই নয়। তুই এমন ছিহহ করছিস যেন। কথাটা বলতে বলতেই আজরানের চোখে পড়ে ফ্লোরে পড়ে থাকা পোশাকটা। ভ্রু কুচকাল। পরমুহূর্তেই পা দিয়ে ঠেলে এক মুহূর্তেই তা পাঠালো আলমারির কোণাটায়। ফের সোজা হয়ে অন্য পাশে ফিরে বলল, ওটা ওটা তো আমার। আয়শান ভাই কিনেছে যদিও, কিন্তু তুই ওসব ছেলেদের জিনিসে হাত কেন দিয়েছিস? রোজ বড্ড বিরক্ত হয়ে বলল, ওসব আপনি আমার হাতের কাছেই কেন রাখবেন? ছি। আমি ধরে ফেলেছি আজ রান ভাই। ছি। আজ রান হেসে ওঠে। হাসি থামিয়ে পরমুহূর্তেই বলল, আন্ডারওয়ারই ধরেছিস জান। এমন করছিস যেন আন্ডারওয়ার ছাড়াও তুই সত্যি সত্যিই আমার কিছু ধরে ফেলেছিস কিনা। রোজ নাক মুখ কুচকাল। কান উষ্ণ ঠেকল কেমন। ফর্সা ধবধবে গাল দুটো উষ্ণ উষ্ণ অনুভব হল। বলল, ছি আজ রান ভাই। আওরাজ হাসি চেপে বলে, খারাপ কি বললাম? চুপ করুন, তৈরি হতে দিন আমায়। আজ রান মেনে নিল। বলল, ওকে, চুপ আমি। আজ রান চুপ হয়ে গেল ঠিক, তবে রোজ নিশ্চিন্ত নয়। বারবারই শাড়ি পরার মধ্যে সে আজরানের দিকে নজর দিচ্ছিল কেবল। ফিরে তাকায় যদি।
রোজ বহু কষ্টেই আগের পরে থাকা ব্লাউজ আর পেটিকোটটার উপরই সাদা শাড়িটা পরল। কুচিগুলো ঠিক করল। অতঃপর বলল, শেষ শাড়ি পরা। রোজের বলতে দেরি হল, কিন্তু আজ রানের ফিরে তাকাতে দেরি হল না। ঘুরে তাকালো সে দ্রুতই। রোজকে সাদা শাড়িটায় দেখে সে হাসল, যেন এক শুভ্র পরী। রোজ এমনিতেই সাদা ধবধবে, তার উপর সাদা শাড়িটা কি সুন্দর মানিয়েছে। আজ রানের বুকের ভেতর কেমন যেন এক শিহরণ বয়ে যায় মুহূর্তেই। ফুরফুরে একটা অনুভূতি, নতুন প্রেমে পড়ার মতো সুখ। আজ রান তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ফের খাটের উপর থাকা প্যাকেটগুলো থেকে একটা চকমকে সাদা বিয়ের ওড়না বের করল। সাদার মধ্যে চারপাশে লাল রাঙ্গা বর্ডার। আজ রান তা মেলে ধরল। তার রোজের মাথাতে মেলে দিয়ে দুই হাতে রোজের মুখটা আগলে নিল সে। আবেশী স্বরে বলে, মাই হোয়াইট রোজ, এবার তাড়াতাড়ি করে লক্ষ্মী মেয়ের মতো কবুল বলে আমার হয়ে যা কেবল। ছায়ানীর তোর অপেক্ষায় যান। বাড়ির সামনেই সুন্দর নেমপ্লেটটায় নাম লেখা আছে, ছায়ানীর। সেই নেমপ্লেট পার হয়েই গেট দিয়ে প্রবেশ করল দুটো গাড়ি। মুহূর্তেই মধ্যে সেই গাড়িগুলো থেকে হম্বিতম্বি করে নেমে পড়ল কতগুলো মানুষ। অতঃপর দ্রুত এগিয়ে গেল খান বাড়িতে। ভেতরে গিয়েই সবচেয়ে তেজি, মধ্যবয়স্ক মানুষটাই হৈ রই করে ডেকে উঠল, আজহার, আজহার খান, বের হ তাড়াতাড়ি। আমার মেয়েকে কোথায় রেখেছিস? হ্যাঁ? পুরুষটির কবির সাহেব, রোজের বাবা। আর কবির সাহেবের চিৎকারগুলো নেহাতি আসতে ছিল না। পুরো ছায়ানীরেই যেন পৌঁছাল। মুহূর্তের মধ্যেই সবাই বেরিয়ে এল। আজহার খান পুরনো বন্ধুকে এতদিন পর নিজ বাড়িতে দেখে ভ্রু কুঁচকে এগিয়ে এসে বলল, কবির, তুই এতকাল পর? তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস বল কবির? কবির সাহেব তেতে উঠলেন। জানালেন, আমি কোন ভুল করিনি আজহার। তোদের বাড়ির ছেলে আমার মেয়েকে তুলে এনেছে, এখন নিশ্চয় বলবি না যে তুই জানিস না বিষয়টা। আমি জানি, তুই জানিস। খুব ভালোভাবেই জানিস আজহার। বল, আমার মেয়ে কোথায়? আজহার খান বিস্ময় নিয়েই তাকাল। বললেন, কিন্তু আমি সত্যিই জানি না। কাকে তুলে এনেছে? কে? আয়শান? নাকি আজরান? আয়জান হওয়ার সম্ভাবনা তো নেই। কবির সাহেব দাঁতে দাঁত পিষে বলল, আমার রোজকে তুলে এনেছে আজহার। আমার বড় মেয়েকে তো তোরা ঘরে তুলিসনি। ঘরে তুললি কোথাকার কোন তোদের ওই পালিত মেয়েকে? আমার মেয়ের ভালোবাসাটা তোরা গুরুত্বই দিলই না সেদিন। আর এখন? এখন আমার ছোট মেয়েকে নিয়ে টানাটানি করছিস? সুখে থাকতে দিচ্ছিস কই আমাকে? কি করেছি আমি তোদের? কি এত শত্রুতা? আজহার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। উপস্থিত সবাইকে ঘরে যেতে বলে উনি কবির সাহেবকে বসতে বললেন। একটা সমাধান তো করা যায় কবিরকে বুঝিয়ে। এভাবে শুধু শুধু একটা শত্রুতা বয়ে কি লাভ হচ্ছে তাদের দুইজনের? বিজনেসে ক্ষতি হচ্ছে, সামাজিকভাবেও বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দুই বন্ধুকেই। ছেলেমেয়েগুলোরও ক্ষতি। দুই বন্ধুর এক বন্ধুও এতকাল নিজের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেনি। তবে আজ যখন কবির সাহেব এসেছেনই তখন চেষ্টা করাই যায়। বন্ধুর সাথে সমঝোতায় আসায় যায়। আজহার খান আর কবির সাহেব বসলেন। কয়েক মিনিটের কথাবার্তা চলল। অতঃপর আজহার সাহেব বুঝলেন তার বন্ধুটি মানবার নয়। মেয়েদের ভালোবাসে পাগলের মতো, আর সেই মেয়েদের প্রত্যাখ্যান মানতে না পেরেই তো এত শত্রুতা। আজহার সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। ঠিক তখনই ট্রে হাতে নিয়ে এগিয়ে এলো তুলি। এই বাড়ির বড় বউ, আয়শান খানের বউ। তুলি এগিয়ে আসতেই কবির ততক্ষণে রেগে উঠে যাচ্ছিল। মাঝখানে তুলি এসে প্রথমে চায়ের কাপ তুলে ধরল কবির সাহেবের দিকে। হেসে বলল, আঙ্কেল, চা। কবির সাহেব নিলেন না, বরং দাঁত মুখ কুঁচকে নিয়ে বড় অবহেলা নিয়ে বলল, এই না তোর ছেলের সেই পছন্দের মেয়ে, যার জন্য আমার মেয়েকে তোরা রিজেক্ট করেছিলি? আমার মেয়েকে? আমার মেয়ের নখেরও তো যজ্ঞ না এই মেয়ে। তুলি শুনল।
একটু আগেও যখন বলল তখনও তুলি নিশ্চুপে শুনে মেনে নিয়েছিল। এবারেও মেনে নিল। সে জানে সে সত্যিই যোগ্য না। রোজের বড় বোনের সমান সমান সে কখনোই ছিল না, আর না তো আয়েশানের যোগ্য বউ। কিন্তু এই যে অযোগ্য তকমাটা তাকে আজীবন বয়ে নিতে হবে, এটা কি আয়েশান একবারও ভেবেছিল বিয়ের আগে? তুলি ছোট শ্বাস ফেলে চোখ টলমল করল এক মুহূর্তেই। শুকনো ঢোক গিলে কান্না দমানোর চেষ্টা চালাতেই আজহার বলে উঠল ততক্ষণে শক্ত স্বরে, কবির, ও আমার মেয়ে, আমার ছেলের বউ। ওকে এভাবে বলার অধিকার আমি তোকে দেইনি। কবির সাহেব হাসলেন যেন তাচ্ছিল্যের হাসি। উঠে দাঁড়িয়ে শাসিয়ে বলে গেলেন, রাখো তোর অধিকার। আমার মেয়েকে তুলে আনার জন্য আমি তোদের বাড়ির ছেলেকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাব কেবল দেখবি আজহার। কিচ্ছু করতে পারবি না তোরা। এটুকু বলেই কবির সাহেব হন্তদন্ত করে বেরিয়ে গেলেন, সাথে বেরিয়ে গেল তার সাথে আসা তার ছেলে, ভাইগুলো। রোজ সাদা শুভ্র শাড়িটায় বউ সেজে বসে আছে, ঘোমটা টানা মুখে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছে আরও আগেই। এখন রোজের কবুল বলার পালা। অথচ মিনিট 5 পার হওয়ার পরও রোজ কবুল বলছে না, চুপ করেই আছে। আজ রান কেবল নিজের ধৈর্যের সীমা টিকিয়ে রাখার চেষ্টা করছিল, অপেক্ষা করছিল। অবশেষে ধৈর্য হারিয়ে রোজের দিকে গেল। রোজের কানে ফিসফিস করে দৃঢ় স্বরে বলল, কবুল বল রোজ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। রোজ তবুও চুপ। আজ রান ফের বলল, রোজ, আমি কিন্তু অতি ভালো পুরুষদের মতো ধৈর্য ধরে বসে থাকতে পারব না তোর কবুল বলার জন্য। রোজ ঘোমটা থেকে মুখ তুলল। আজ রানের দিকে চেয়ে বলল, আপনাকে বলেছি আমি ধৈর্য ধরতে? আজ রান ভ্রু নাচিয়ে শুধাল, তো কি বলছিস? ধৈর্য না ধরে এখনই বউ নিয়ে বাসর ঘরে দৌড় দিব? রোজ বিরক্ত, অতি বিরক্তে কপাল কুচকাল সে। কাজী সাহেবের দিকে চেয়ে দ্রুত বলল, কাজী সাহেব, এই ছেলে এভাবে ফিসফিস করে গেলে কিন্তু আমি কবুল বলবো না। দূরে সরতে বলুন এনাকে। কাজী সাহেব এবারে নিরীহ চোখে আজরানের দিকে চাইল। ততক্ষণে কথাটা শুনে আয়েশান, আবরার সহ বাকি 2-4 জন যারা ছিল সবাই হেসে ফেলেছে। আয়েশান হাসি চেপে ভাইকে বলল, দূরে সর আজরান। আজরান সরল। সরতে সরতে রোজের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আস্ত বেয়াদব তুই। অতঃপর আজরান সরতেই রোজ কবুল বলল। 1 বার, 2 বার, 3 বার। রোজের কবুল বলার পরমুহূর্তেই কবুল বলতে সময় নিল না আজরান। দ্রুত বলল সে, যেন এই বিয়ের জন্য তার সমুদ্র সমান তারা। বিয়ের পর্ব শেষ হতেই আজরান আর রোজকে নিয়ে বাড়ির উদ্দেশ্যেই রওনা হয়েছিল আয়েশানরা। অতএব মধ্যরাতে এসে বাড়ি পৌঁছাল। বাড়ির ভেতর প্রবেশ করেই আয়েশান আজরান দুইজনেই সমান তালে ডাকল। 2 ভাইয়ের ডাক শুনে ততক্ষণে বাড়ির বাকি সদস্যরা ঘুম ছেড়ে উঠে এখানে হাজির হতে বাধ্য যেন। সবাই ইয়েল। আজহার খান এসে আয়েশানকে বলে উঠলেন, মাঝরাতে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন আয়েশান? সমস্যা কি তোমাদের? রোজকে তখনও চোখে পড়েনি কারোরই। কারণ রোজ আজ রানে পেছনে। দেখাই যাচ্ছে না মেয়েটাকে। আজ রান বড্ড উৎসুক হয়ে উত্তর করলেন আজহার খানকে। খান বাড়ির দ্বিতীয় ছেলে বিয়ে করেছে। সবাইকে এই বিষয়টা না জানিয়ে তো বাসর কমপ্লিট করতে পারবো না বড় আব্বু। তোমরা তোমাদের পুত্রবধূর মুখটা দেখবে না? আজহার খান যেন 2-4 মিলিয়ে ফেললেন মুহূর্তেই। ততক্ষণে আজরানের বাবা এগিয়ে এসে দ্রুত বিস্মিত স্বরে বলল, কি, বিয়ে করেছ? আজরান, খানবাড়ির ছেলেরা সব কি তোমরা এভাবে হুটহাট বিয়ে করেই বাড়িতে বউ তুলবে? আমাদের কি কোন অধিকার নেই? আজরান চোখ ছোট ছোট করে তাকায়। বলে, ক্ষতি কি আব্বু? তোমরা যদি ছেলেদের পছন্দের ব্যাপারে টুকটাক খেয়াল রাখো, তাহলে তো আর এমনটা হয় না। বাধ্য হয়ে আমাদেরই হুটহাট বউ নিয়ে আসতে হয়, তোমরা বুঝলে তো এটা আর হয় না। আজরানের বাবা ছেলের এমন কথা শুনে বিরক্ত হলেন যেন। শাসিয়ে বললেন, আজরান, কার সাথে কথা বলছো ভুলে যাচ্ছ?
একদমই নয়। আজহার খান ততক্ষণে এগিয়ে এলেন। আয়েশানকে ইঙ্গিত দিয়ে বললেন, তুমি বোধহয় ভুলে গিয়েছ তোমার বিয়ে নিয়ে আমি কারোর কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, আমি আয়েশান। অথচ তুমি সেই প্রতিশ্রুতির কোন মূল্যই দিল না। তোমার কাছে সেসব প্রতিশ্রুতির কোন মূল্য না থাকলেও আমার কাছে আছে। তুমি নিশ্চয় জানো আজরানের বিয়ে নিয়েও আমি ওই একই মানুষটার কাছেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমার একবার উচিত ছিল প্রতিশ্রুতি ভঙ্গের আগে তাদের জানানো। যদিও আমি জানি তোমরা। আজরান মুহূর্তেই ফট করে উচ্ছ্বাস নিয়ে শুধাল, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করিনি তাই তো বড় আব্বু। কিন্তু এবারে প্রতিশ্রুতি ওই লোকটা ভেঙ্গেছে বড় আব্বু। বারবার বলেছিলাম তোমার বুড়ো বন্ধুকে যাতে ছোট মেয়েটা অন্য কোথাও বিয়ে না দেয়। আজরানের কথা শুনে তার মা অল্প হাসল যেন। এগিয়ে আজহার খানকে বললেন, তাই তো, ওরা জানিয়েছে আমাদের আমার পুত্রবধূকেই অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। এত সাহস! অত মহান সাজবেন না বড় ভাই। আমি আপনার এই মহানতার বিরুদ্ধেই যাচ্ছি। আমাদের আয়জানটার কথা ভাবুন। পাগলের মতো ভালোবেসেছিল। উনি শুধু উনার মেয়ের ভালোবাসাটাই দেখেছেন। আমাদের আয়জান কি ঠুনকো নাকি? আজহার খান এবারে কিছু বললেন না। মুখ গম্ভীর করে রাখলেন। আয়েশান ততক্ষণে এগিয়ে এল। রোজকে বাবার সামনে দাঁড় করিয়ে বাবার হাত মুঠো করে ধরে বললেন, আব্বু, আমরা এবারে সত্যিই প্রতিশ্রুতি ভাঙ্গিনি। যার সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিলে তার মেয়েকেই আজরান বিয়ে করে এনেছে। আজহার খান দ্রুত শুধালেন, রোজ? আয়েশান আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, রোজ। আজহার খান নরম চোখেই চাইলেন। রোজকে তারা মেয়ের থেকে কম কিছু দেখেননি। রোজ, দেইজি, তুলি সবাই সমান ছিল। আজহার খান ভাঙ্গা স্বরে শুধাতে লাগলেন, আম্মা যান। বাকিটা বলার আগেই রোজ দ্রুত টলমলে চোখে চেয়ে বলল, চাচ্চু, কেমন আছো? দ্রুত উত্তর এলো, ভালো, ভালো। আমার মাটাকে দেখে ভালো না থেকে পারি? আজরান, রোজকে নিয়ে ঘরে যা। ও কেঁদে ফেলবে যেন। বিয়ে যখন করেছিস তখন পারফেক্টলি ওর দায়িত্ব নিবি। বাকি সব আমি আর আয়েশান মিটিয়ে নিব। আজরান ভ্রু বাঁকিয়ে বলল, কি মিটিয়ে নিবে? আয়েশান ঘাড় কাত করে। আজরানকে বলে, তোর শ্বশুর মহাশয় অলরেডি থানায় পৌঁছে গেছে আজরান। খুব সম্ভবত আজকের রাতের মধ্যেই পুলিশ নিয়ে হাজির হবে দেখবি। আজরান আতকে ওঠার ন্যায় বলল, কি সাংঘাতিক! নিজের মেয়ে জামাইকে আসামি বানিয়ে দিতে চাইছে। আয়েশান হেসে বলে, আসলোই তো আসামি। তার মেয়েকে কিডন্যাপ করলি তুই। আজরান কেমন করে যেন চাইল। পরমুহূর্তে এই আয়েশানের বউ তুলির দিকে চেয়ে বলল, তুমি যে আমাদের তুলিটাকে জোর করে ধমকে ধমকে বিয়ে করে ফেললে? আয়েশান হাসল। ভাইকে বলল শুধু, সবকিছুতেই আমায় ফলো করা ব্যাটা। যা ঘরে যা। আয়েশান ঘরে এলো অনেকটা সময় পরই। বাবার সাথে কিছু আলোচনা সেরে ভেবেছিল তুলি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়েশান তা ভেবেই ফ্রেশ হয়ে ঘুমোতে এলো। আলো নিভিয়ে আলতো করে তুলিকে জড়িয়ে নিয়ে চোখ বুজতে আচমকা কানে এল তুলির চিকন গলার আওয়াজ। আমায় বিয়ে কেন করেছিলেন আয়েশান ভাই? কি প্রয়োজন পড়েছিল যে আমায় বিয়ে করতেই হলো? আয়েশান হাসে। ওভাবেই তুলিকে জড়িয়ে রেখে উত্তর করল, তুলি, তুই নিজেই আস্ত এক প্রয়োজন আমার। তুলি স্থির, স্বাভাবিকভাবেই বলল এবারে, আমি কখনোই আপনার প্রয়োজন হতে চাইনি আয়েশান ভাই। তাহলে কি হতে চেয়েছিলি? কিছুই না। আয়েশান দ্বিমত করল। মুহূর্তেই জানাল, ভুল। চেয়েছিলি, কিন্তু প্রকাশ করিসনি। তুলি চুপ থাকল কিক্ষণ। চেয়েছিল? হ্যাঁ চেয়েছিল। এই চাওয়াটাই অপরাধ? তুলি তো কোনোদিনই প্রকাশ করেনি এই মুগ্ধতার কথা। কোনোদিনই জানতে দেয়নি। কোনোদিন ভাই ব্যতীত কথাও বলেনি। তুলি চুপ থাকল। অতঃপর অনেকটা সময় পর বলল,
আমার চেয়েও আপনাকে বেশি চেয়েছিল ডেইজি। আয়েশান ভ্রু কুচকায়। ঘুম ঘুম ভাবটা এবার কেটে গেল তার। বলল, তো ডেইজি আপনাকে পাগলের মতো ভালোবাসত আয়েশান। কেন ওর ভালোবাসাকে মূল্য দেননি বলুন? আপনার জন্য যোগ্য, পারফেক্ট পাত্রী ছিল ডেইজি। অস্বীকার করতে পারবেন তা? তো তুলি চুপ থাকল আবারও। রুদ্ধ হয়ে আসা স্বরে ফের বলল, আমি আপনার সাথে মানিয়ে উঠতে পারছি না। সত্যিই পারছি না। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমার কারণে ডেইজি তার ভালোবাসা পায়নি। এতটা ভালোবেসেও। আয়েশানের স্বর এবারে কিছুটা দৃঢ়ই শোনাল। শক্ত স্বরে বলল, বারবার এতটা ভালোবাসত, পাগলের মতো ভালোবাসত, এগুলো বলে কি বুঝাতে চাইছিস? তুলি শুধাল, এটাই যে ওর এই সমুদ্র সমান ভালোবাসাকে আপনার গুরুত্ব দেওয়া উচিত ছিল। আয়েশান তুলিকে ছেড়ে দিল এই পর্যায়ে। চিত হয়ে শুয়ে উত্তর করল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, ডেইজিকে আয়জান পাগলের মতে ভালোবাসত তুলি। এই মাঝরাতে এসব পুরনো আলোচনা বাদ রাখি। ঘুমোতে দে আমায়। ক্লান্ত। তুলির চোখ আচমকায় টলমল করল। শুধু এই কারণটার কারণেই আয়েশান ডেইজিকে বিয়ে করেনি। ছোট ভাই ভালোবাসত বলে ত্যাগ দেখিয়েছে সে। তুলি জানে, খুব ভালোভাবেই জানে যে আয়েশান ডেইজিকে ভালোবাসে। তুলির টলমলে চোখ বেয়ে এবারে পানি গড়িয়ে গেল। কিৎক্ষণ চুপ থেকে সে বলল, আয়জান ভাই ডেইজিকে ভালো না বাসলে আপনি অবশ্যই ডেইজিকে বিয়ে করতেন আয়েশান। আমি জানি, আপনি ডেইজিকে ভালোবাসেন। অথচ আমায় দাবার গুটি বানিয়ে প্রত্যেকের চোখে খারাপ বানিয়েছেন। আমাকে প্রত্যেকটা মুহূর্তে আপনি অপরাধবোধে মারছেন। অথচ আমার দোষ নেই, সত্যিই দোষ নেই। শুধু আপনাকে পছন্দ করেছিলাম যোগ্যতা না থাকা সত্ত্বেও, এটাই অপরাধ। আয়েশান ফের ফিরল বউয়ের দিকে। আবারও জড়িয়ে নিয়ে গম্ভীর আওয়াজে বলে উঠল, তুলি, আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না। জানিস তুই, তবুও কেন আমার দুর্বলতায় আঘাত করিস? তুলি মেনে নিল নিজের সব দুঃখ, সব কষ্ট। অভিযোগ করে লাভ কি? সত্য যা, তা সত্যিই। তুলি কাউকেই দোষ দেয় না। কাউকেই না। সুদ চোখ বুঝে নিয়ে শান্তস্বরে বলল, আর করব না। ঘুমান। রোজ আজ রানের ঘরে এসে প্রথমেই ফুলে সজ্জিত একটা ঘর পেল। এই বাড়ির কেউই নাকি তেমন জানে না বিয়ে নিয়ে, অথচ বাসর ঘর সাজিয়ে ফেলল। রোজ ভ্রু কুচকে তাকাতে থাকে। এক পর্যায়ে চোখে পড়ে বিছানায় পড়ে থাকা কিছু মেয়েলি টি শার্ট, প্লাজো, থ্রি পিস সহ অনেক পোশাক। রোজ উল্টে পাল্টে দেখল। অতঃপর আজরানকে দেখা মাত্রই বলল, আজরান খানের ঘরে দেখছি মেয়েলি পোশাক আশা করে রাখেন। দারুণ তো ব্যাপারটা। তো কয়টা মেয়েকে ঘরে এনেছেন এই পর্যন্ত আজরান? আজরান ঠোঁট বাঁকাল। উত্তরে বলল, কয়টা মেয়েকে আনতে চাস জান? তুই চাইলে আনবো এর পর থেকে। রোজ মুখ ভেঙ্গায়। বলে, পরে আনলে পরেই জামাকাপড় আনতেন। আজরান সোজাসুজিই দাঁড়াল। ঝুঁকে চোখ রাখল রোজের চোখে। অতঃপর বলল, এই শাড়ি পরে নিশ্চয় সারা রাত কাটবে না তোর রোজ? ঘুমাতে পারবি এই শাড়ি নিয়ে? রোজ ভ্রু কুচকায়। বলে, আমার জন্য নাকি? আমার বিষয়ে ভাবছেন? বাহ। আজরান হেসে বলল, তোর মতো অমানুষ নই আমি জান। আপনি মানুষ? কোন দিক থেকে? আজরান ফের হেসে বলল, যেদিক থেকে আমি তোর প্রিয়পুরুষ ছিলাম। রোজ ছোটশ্বাস ফেলে। বলে, এখনও প্রিয়পুরুষ আছেন তা ভাবছেন নাকি? আজরান উত্তর করতে নিবে ঠিক তখনই কল এল। আজরান পকেট থেকে ফোন বের করল। এটা রোজের ফোন। তার কাছেই ছিল। অফ করা। একটু আগেই অন করেছিল সে। অতঃপর কলটা যার তার নয় আবার সায়ানের। তারই বন্ধুর, এবং রোজের সে না হওয়া বরের। আজরান স্ক্রিনে তাকিয়ে বলল, উমম, তোর সায়ান কল দিয়ে দিল রে রোজ। ফোনটা এই কারণেই অন করতে চাইনি।
রোজ নিজের ফোনটা দেখে দ্রুত বলল, ফোন দিন। খুব তাড়া? খুব ভালোবাসিস নাকি তোর সায়ানকে? রোজ শক্ত গলাতেই বলল, ফোনটা আমায় দিন আজরান। আজরানের চোয়াল শক্ত হয়ে আসে। শাসিয়ে বলে, ওর সাথে কথা বলার জন্য এত তাড়া আমার সামনে দেখাবি না রোজ। ওয়ার্ন করছি আজ। নেক্সটবার হলে তোর সায়ান আর সায়ান থাকবে না। এটুকু বলেই আজরান গলা পরিষ্কার করল। কল রিসিভ করে হেসে হেসে বলল, সায়ান, কনগ্রাচুলেশন তোর না হওয়া বউ আমার সাথে পালিয়ে আসার জন্য। অলসো কনগ্রেচুলেশন ফর মি, বিয়ে করে বউ ঘরে তোলার জন্য। ওপাশ থেকে সায়ান ততক্ষণে দ্রুত বলল, রোজ তোর কাছে? আজরান হাসে কেবল। সায়ান ফের রেগে বলল, কি হলো উত্তর দে, রোজ তোর কাছে? আজরান গম্ভীর স্বরে বলল এবারে, ওকে রোজ শুধু আমরা ডাকি। তোর ডাকার রাইটস নেই। সায়ান রেগে আছে। রেগে ফেটে পড়বে যেন এমনভাবেই বলল, তুই আমায় রাইট শিখাতে আসবি না আজরান। মেরে তোর হাত পা ভেঙ্গে দিব। সাহস কি করে হলো তোর রোজকে নিয়ে যাওয়ার? বল। আজরান হাসে কেবল। পরমুহূর্তেই দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে উত্তর করল, যেভাবে তুই সাহস করলি আমার ফুলে চোখ তুলে তাকানোর। ভাগ্য ভালো তোর যে তোর চোখ উপড়ে ফেলিনি এখনো আমি। বেঈমান কোথাকার! তোরা সবকটা বেঈমান। রোজ আমায় ভালোবাসে আজরান। তুই বোধহয় জানিস না ও আমায় কতটা পাগলের মতো ভালোবাসে। ও আমায় কতটা চায়। জিজ্ঞেস কর ওকে। নিজেই বুঝে যাবি তোর ফুল আমার প্রতি কতটা আসক্ত। আজরান দাঁতে দাঁত চাপে সায়ানের কথাগুলো শুনে চোয়াল শক্ত হয়ে আসে তার। অস্ফুট স্বরে দুটো বিশ্রী গালি শুধালো সে সায়ানকে সঙ্গে সঙ্গেই। পরমুহূর্তে বলল, আমার ফুল, আমার রোজ, আমার বউ। ও তোকে ভালোবাসার আগে আমি নিজেই ওকে মেরে ফেলতাম সায়ানের বাচ্চা। সায়ান হেসে উঠল হুট করে। বলল, সাহস থাকলে ওকে ফোন দে। আমি কথা বললেই সরাসরি প্রমাণ পেয়ে যাবি আজরান। আজরানের মেজাজ খারাপ লাগে। হাত পা নিষ্পিস করে যেন। তবুও হেসে সায়ানের গা ঝালানো উত্তর দিল, আমি আবার শুয়োরদের আমার বউয়ের আশপাশ ঘেঁষতে দেই না বুঝলি তো। তুই ঘুমা বরং। সকাল হলে নতুন করে পাত্রী খুঁজে নিস ভাই। আমার বউয়ের আশা ছেড়ে দে। পাবি না আমি বেঁচে থাকতে। তুই শিওর পাব না? আজরান, এতক্ষণে তোর ফুল নিয়ে না গেলে আমার ঘরে থাকত। আমার বিছানায়। ফুলশয্যাররা। আজরান বাকিটা শুনতে পারল না আর। তার আগেই নিজের সমস্ত শক্তি দিয়ে রোজের ফোনটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। এতটাই জোরে মারা হলো যেন ফোনটা দুয়েক টুকরো হয়ে এল। রোজ বিস্ময় নিয়ে তাকায়। আজরান চোখ মুখ লাল করে রাগে চোয়াল শক্ত করে থাকতে দেখেও সে দ্রুত ফোন হাতড়াতে নিয়ে বলল, ফোনটা ছুঁড়ে মারলেন কেন? ওটা আমার ফোন ছিল। ভেঙ্গে গেল। আজরান দাঁতে দাঁত চাপে। তার সায়ানের উপর না যতটা রাগ হচ্ছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে রোজের উপর। ও কেন শেষ 6 মাসে সায়ানের সাথে ঘুরঘুর করেছিল? প্রেম প্রেম রং ঢং দেখালো? বিয়েতে রাজি হলো কেন ও? আজরানকে এই 6 মাসে এসব দেখে কতটা যন্ত্রণা পোহাতে হয়েছে রোজ জানে। রোজকে যতটা না অপমান করে শান্তি পেত তার চেয়েও হাজারগুণ যন্ত্রণা হতো যখন রোজ আর সায়ানকে একসাথে দেখত সে। আজরান রাগ ফুঁসতে ফুঁসতেই বলে, ওটা তোর ফোন বলেই ছুঁড়ে মেরেছি আমি। 6 মাস। 6 মাস তুই আমাকে দেখিয়ে দেখিয়ে ওই বেঈমানের সাথে ঘুরেছিস রোজ, প্রেম দেখিয়েছিস। ওকে বিয়ে করতে গিয়েছিলি, আমি ভুলিনি, কিচ্ছু ভুলিনি। রোজ উত্তর করল এবারে, আমার রাগ আমার উপর মেটাবেন। তা না করে আমার ফোন ভেঙে ফেলবেন কেন? আজরান বহুকষ্টে রাগ সামলায় যেন। লালাভু চোখজোড়া নিয়ে চেয়ে রোজকে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোকে আছাড় মারি। আমার আমার হয়ে তুই অন্য কাউকে ভালোবাসতে গিয়েছিলি রোজ? আমায় শুনতে হচ্ছে তুই তাকে ভালোবাসিস। এমন বিচ্ছিরি কথা শোনার ধৈর্য আমার না হোক। কথাটা বলেই আজরান ফের ফুঁসে উঠল। অতঃপর বলল, আজ এতক্ষণে তুই ওই বেঈমানটার সাথে এক বিছানায় থাকতি।
আই এম শিওর আমাকে তুই কখনোই ভালোবাসিসনি, শুধু আবেগে ভেসেছিলি। রোজ নীরব চাহনিতে তাকালো এবারে। ভালোবাসেনি? আসলেই কি ভালোবাসেনি? রোজ কত এই পুরুষের পিছু পিছু ঘুরেছে, তখন আজরান তাকে অতটাও প্রেম নজরে দেখত না, কিংবা ওর প্রেম নজরটাকে কখনো খুব বেশি পাত্তা দেয়নি। তবে অধিকার বোধ খাটিয়েছে সর্বদাই। আজ যেমন অন্য ছেলের সাথে মানতে পারছে না, তেমনি আগেও অন্য ছেলের সাথে তাকে আজরান মানতে পারত না। কত শাসানো এই নিয়ে। রোজ আনমনেই হাসল যেন। অতঃপর আজরানের দিকে চেয়ে বলল, আবেগ এবং ভালোবাসা আমি বুঝি আজরান ভাই। প্রশ্ন তুলবেন না আমার ভালোবাসা নিয়ে। এটুকু বলেই রোজ সুরসুর করে বেলকনিতে চলে গেল। অন্ধকার, তবুও রাস্তার সোডিয়াম আলোতে এবং রুম থেকে আসা আলোতে অনেকটাই বোধগম্য। রোজ হাতড়েই ওখানে থাকা টুলটায় বসতে নিতে হাতে পেল একটা এন্টি কাটার। সম্ভবত বেলকনির গাছগুলোর কাজের জন্য রেখেছিল। রোজ ওটা হাতে নিল। অতঃপর টুলটায় বসে এন্টি কাটার দিয়ে দেওয়ালে আঁকো বসাতে থাকল। ভাবতে লাগল জটিল ভাবনা। জীবন এত জটিল কেন? এত জটিলতা তো সে চায়নি, সত্যিই চায়নি। তবুও তার জীবনটা ক্রমশ জটিল হচ্ছে। ক্রমশ এক অস্পষ্ট ঘূর্ণিপাকে ঘুরছে সে। রোজ দীর্ঘশ্বাস ফেলে। ফুলে ফুলে সজ্জিত ঘরটা তাদের বাসর ঘর হলেও রোজ ওভাবরই সারারাত বসে থাকল বেলকনিতে। চোখে ঘুম নেই। নিশ্চুপ বসে থেকে সে ভেবে বেড়াচ্ছে সকালটায় কি হতে যাচ্ছে। তার বাবা যে হাত গুটিয়ে বসে থাকবে এমন তো নয়। বাবা এই সত্যটা জানার পর কি করবে তাকে? ঘৃণা। অথচ রোজ এটা অস্বীকার করতে পারে না যে রোজ আজরানকে ভালোবাসে। সত্যিই ভালোবাসে। শেষ 6 মাস তাকে যেখানে পেয়েছে সেখানেই আজরান অপমান করেছে, কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে। অথচ তবুও রোজ আজরানকে ভুলতে পারল না। সায়ানের সাথে বিয়ের আসরে বসার আগ পর্যন্ত রোজ কেঁদেছে। এমনকি এই দুটো বছর প্রত্যেকটা দিন সে কেঁদেছে শুধুমাত্র আজরানকে পাবে না বলে। আজ যখন পেল, তখন এত ভয় হচ্ছে কেন ওর? আজরানকে কেন স্বাভাবিকভাবে নিতে পারছে না? 6 মাসের আজরানের করা অপমানগুলোই বা ভুলতে পারছে না কেন? রোজ দীর্ঘশ্বাস ফেলে। চোখ বুঝে নিতেই জল গড়িয়ে পড়ল তার গালে। অতঃপর কখন যেন চোখ লেগে এর সে নিজেই বুঝল না। আয়েশান ক্লান্ত। সারাদিনের সব সামলে সত্যিই ক্লান্ত। ঘুম পাচ্ছিল একটু আগ অব্দিও। অথচ বউয়ের করা একটু আগের সব প্রশ্ন তার ঘুম উড়াতে যথেষ্ট। আয়েশান জানে, তুলিকে আজও হয়তো কেউ কিছু বলেছে। কে বলেছে? চাচি? নাকি অন্য কেউ? আয়েশান ভাবে। ভেবে ভেবে সে বউয়ের ঘুমন্ত মুখটার দিকে চেয়ে থাকে। অতঃপর এই আদুরে মুখটা দেখে সে আনমনেই হাসে। এই শান্ত, লক্ষ্মী মেয়েটা তার বউ এটা ভাবলেই তার মন ফুরফুরে লাগে। অদ্ভুত শান্তি যেন। তুলি কি জানে আয়েশান তাকে কবে থেকে চেয়েছিল? কবে থেকে এই ছোট্ট মেয়েটাকে সে ভালোবেসেছিল? অথচ এই বোকা, লক্ষ্মী মেয়েটি মনে প্রাণে বিশ্বাস করে আয়েশান তাকে ভালোবাসে না। শুধুমাত্র প্রয়োজন মেটাতে বিয়ে করেছে। তাকে শুধুমাত্র খেলার অংশ হিসেবেই ব্যবহার করেছে। আয়েশান দীর্ঘশ্বাস ফেলে। বউয়ের আদুরে মুখটা নিজের 2 হাতের আজলায় নিয়ে আলতো করে চুমু খায় কপালে। শুধায়, আমি তোকে কখনোই বোন হিসেবে দেখে আসিনি তুলি। বাকি সবাইকে আমি বোনের মতো স্নেহ করেছি, ভালোবেসেছি, অথচ তোকে দেখেছি ভিন্ন নজরে। তুই সেটা বুঝতে পারলি না। নিজেকে এতটা অযোগ্য কেন ভাবিস তুলি? অথচ তোকে পাওয়ার দুশ্চিন্তায় এই আয়েশান কত রাত ঘুমোয়নি। আর তুই ভাবিস তুই আমার অযোগ্য? বোকা তুই। বিয়ের 2 বছরেও বুঝলি না আমি তোকে ভালোবাসি, শুধু ভেবে গেলি আমি তোকে অপরাধী বানিয়েছি। তোকে অপরাধী বানিয়েও যদি তুই আমার হোস, তো অপরাধী বানানোতে ক্ষতি কি বল? তুই হয়তো জীবনটা অন্য কারোর সাথে মানিয়ে নিতি, অন্য কারোর খুও শান্ত, লক্ষ্মী বউ হয়ে যেতি। কিন্তু বিশ্বাস কর, আমি তোকে না পেলে সত্যিই তছনছ করতাম সব। আমার তোকে লাগতি ওই সময়ে। আব্বু আম্মু আমায় যেভাবে ডেইজির দিকে ঠেলে দিচ্ছিল, ওই মুহূর্তে আমার তোকে বিয়ে করে নেওয়াটাই ভালো সিদ্ধান্ত মনে হয়েছিল তুলি।
অথচ তুই বুঝলি না এখনো। আজরান সারারাত রাগে হাঁসফাঁস করেছে, রুমে পায়চারি করেছে, কাচের ওপারে রোজকেও অনবরত খেয়াল করে গিয়েছে মৃদু আলোতে। কখনো এন্টিকাটার দিয়ে দেওয়ালে আঁকো বসাতে দেখেছে তো কখনো নীরব আকাশে চেয়ে থাকতে দেখেছে। অতঃপর একটা সময় পর রোজকে বেলকনির দেওয়ালে মাথা এলিয়ে চোখ বুঝতে দেখে সে পা এগোয়। হাঁটু গেড়ে বসেই রোজকে কিত্ক্ষণ দেখে সে। মৃদু আলোতেও লাগে একদম সাদা ধবধবে একটা পুতুল যেন। আজরান তাকিয়েই থাকে। অতঃপর রোজের কপালে আসা চুলগুলো সরিয়ে দেয় এক আঙ্গুলে। আজরান আরও কিছুক্ষণ দেখে। অতঃপর রোজকে ঘুমোতে দেখে কোলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ভাগ্য খারাপ। রোজকে যে মুহূর্তেই সে কোলে তুলে নেওয়ার জন্য স্পর্শ করল ঠিক তখনই রোজ হকচকিয়ে উঠে পড়ল। আবছা অন্ধকার এবং সদ্য ঘুম ভেঙে রোজ কিছুই বুঝে উঠল না যেন। শুধু বুঝল তাকে কেউ স্পর্শ করেছে। এই বার্তাটা মস্তিষ্কে যেতেই রোজ হাতে থাকা এন্টিকাটার দিয়েই আক্রমণ করে বসল। অন্ধকারে দ্রুত আঁচড় কাটল তাকে স্পর্শ করা লোকটার বুকে। অথচ রোজ জানেই না, পুরুষটি আর কেউ নয়, তারই সদ্য বিবাহিত বর। আজরান দাঁতে দাঁত চাপল মুহূর্তেই। মুখ থিতিয়ে নেয়। বুকের দিকটায় হাত চেপে নিয়ে অবিশ্বাস্যের ন্যায় তাকালো যেন সে। হাত দিয়ে তরল কিছু অনুভব করে বুঝতে পারে এটা রক্ত। আজরান রোজের দিকে তাকালো ওভাবেই, আবছা অন্ধকারে। বলল, গুড। ওই সায়ানের সাথে সাথে কথা বলতে দেয়নি বলে তোর ফোন ভেঙে ফেলছি বলর এখন আমাকে মেরে ফেলার প্ল্যান করছি সেখানে বসে বসে রোজ? তুই তো সাংঘাতিক মেয়ে। রোজরর এতক্ষণে খেয়াল হলো কণ্ঠটা আজরানের। আলোতে ফুটে উঠল আজরানের প্রতিচ্ছবিও। রোজ বিস্ময় নিয়েই তাকায়। এভাবে আক্রমণ করল, কেটে যায়নি তো এই লোকের? রোজ দ্রুত দেখার চেষ্টা করল মৃদু আলোতে। বুঝে না উঠে দ্রুত গিয়ে আলো জ্বালাল। আসলেই কেটে গিয়েছে। রোজ তো ছোটকাল থেকেই সাংঘাতিক। তবে এটা সে আজরান জেনে ইচ্ছে করে করেনি। ভয়ই, অজানা আশঙ্কায় বরাবরের মতো অভ্যেসবশত করে ফেলছে। হাতে যদি চুরির ন্যায় এই কাটারটা নাও থাকত, তবুও ও চর, ঘুষি বসাত পারলে সে। রোজ চোখ ছোট ছোট করে তাকায়। হাত বাড়িয়ে আজরানের বুকের বা পাশটা দেখতে চেয়ে বলল, দেখি, রক্ত তো বেরিয়ে গেল। হাত সরান। আজরান হাত সরায় না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে একপাশে বসে বলে, নিজে আঘাত করে নিজেই আবার ঢং করছিস। তোর মনে মনে যে আমায় খুন করার প্ল্যান এটা তো আমি মোটেও আন্দাজ করিনি। এতটা সাংঘাতিক তুই? রোজ তাকায়। শান্তভাবে বলল, ওটা আপনি জানলে আমি আঘাত করতাম না, দেখান বলছি। আজরান দেখালি না, বরং বাচ্চাদের মতে করে বলল, দেখাবো না? আমার শখের নারী আমায় বাসর রাতেই চুরি বসিয়ে মেরে ফেলতে চাইছে এটা ভেবে ভেবে আমাকে হার্ট অ্যাটাক করতে হবে এখন। তুই সর। রোজ ছোট শ্বাস ফেলে বলল, ফার্স্ট এইড বক্স কোথায়? আজরান উত্তর দেয় না। রোজ ফের শুধালো, আজরান, ফার্স্ট এইড বক্স কোথায়? ব্যান্ডেজ করতে হবে তো। আজরান ফের ফুঁসে উঠে বলল, ব্যান্ডেজ করব না, আমি এই আঘাত নিয়ে মরে যাব তবুও তোর হাতে ব্যান্ডেজ করব না। এই আঘাতে কেউ মরে না আজরান। না মরলেও এভাবেই রক্ত পড়ুক। তোকে ভাবতে বলেছি আমি? রোজ রেগে তাকায় এবারে। বলে, আজরান, আমার ইচ্ছে হচ্ছে এখন আপনাকে সত্যিই মেরে ফেলি। রাগ বাড়াচ্ছেন আমার। আমার ক্ষত নিয়ে তোকে তো চিন্তা করতে বলিনি রোজ। তোর তো চিন্তা থাকার কথাই নয়। রোজ এবারে উত্তর করল না। নিজেই রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজল। অতঃপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পেয়েও গেল। হাতে তা নিয়ে এসে সে আজরানের সামনে বসল। কিছু না বলেই সর্বপ্রথম আজরানের শার্টে হাত রাখল। আজরান মুহূর্তেই বলল, শার্টে হাত রেখেছিস কেন? রোজ উত্তর করল স্পষ্ট স্বরেই, আপনার শার্ট খুলব তাই। আজরান কেমন করেই যেন তাকাল। রোজ তা খেয়াল করে বলল,
ওভাবে তাকানোর কিছু নেই। শার্ট খুলে ব্যান্ডেজ করব। এটুকু বলেই রোজ আজরানের শার্টের বোতাম খুলতে নিল। একটা বোতাম খোলার সাথে সাথেই আজরান বলল, শার্ট ছাড়। অভদ্রের মতো বোতাম খুলছিস কেন? রোজ ছাড়ল না, বরং ওভাবেই শার্ট টেনে ধরে বলল দাঁতে দাঁত চেপে, আজরান ভাই, রাগ বাড়াবেন না। এসব কি নাটক? রোজ রেগে রেগে বোতাম খুলতে খুলতে বলল, আমার মেজাজ খারাপ করছেন। আজরান হাসল হঠাৎ। ততক্ষণে শার্ট ছাড়িয়েছে রোজ। উন্মুক্ত বক্ষে সেই কাটা আঘাতটায় রোজ হাত বুলাল। অতঃপর পরিষ্কার করে নিতেই আজরান শুধাল বাঁকা হেসে, তুই কি আমায় নিয়ে চিন্তিত রোজ? এই সামান্য আঘাতে? তুই তো তার চেয়েও বেশি আঘাত আমায় কত আগেই করে ফেলেছিস রোজ। সেই আঘাতের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি আমি, তুই টেরও পেলি না। অথচ এই সামান্য ব্যথা নিয়ে চিন্তা করছিস? ব্যাপারটা হাস্যকর। আয়েশানের ওই রাত্রিটায় আর ঘুম হল না। নির্ঘুম কাটিয়ে দিয়ে সে সকাল সকাল বের হল মর্নিং ওয়াকে। তুলি তখনও ঘুমে। আয়েশান একবার তাকায়, পরমুহূর্তেই টুপ করে ঠোঁট ছোঁয়ায় তুলির কপালে। উঠে দাঁড়াতে দাঁড়াতে বিড়বিড় করে বলে, তুলি, আমার মাঝে মাঝেই মনে হয় আমার বিবাহিত লাইফটা এবার আমার উপভোগ করা উচিত। তোর সাথে জমিয়ে একটা প্রেম হওয়া উচিত। অথচ দেখ, আমরা বিবাহিত হয়েও আমাদের মাঝে কিচ্ছু নেই। শুধু আমার একপাক্ষিক জড়িয়ে ধরা আর চুমু দেওয়া ছাড়া। এটা কোন বিবাহিত লাইফ বল? আমার তো মাঝে মাঝে বড্ড বেসামাল লাগে নিজেকে। মাঝে মাঝেই দুঃখ হয়। তবুও আমায় থাকতে তোর থেকে দূরে দূরে। এটা কোন জীবন? তুই কি আদৌ আমায় কখনো স্বাভাবিকভাবে নিবি তুলি? আমি অপেক্ষায় আছি, খুব করে অপেক্ষায় আছি। অতঃপর তা বলতে বলতেই বের হল রুম ছেড়ে। মর্নিং ওয়াকে বের হবে। ঠিক তখনই চোখে পড়ল আজরানকে। আজরান একটা শার্ট পরেই বের হল সকাল সকাল। মাঝে আয়েশানকে দেখে চোখ ছোট ছোট করে বলল, কোথায় যাচ্ছ আয়েশান ভাই? আয়েশান হাসে, উত্তর দেয়, মর্নিং ওয়াকে। নতুন বর যদি যেতে চাস তো যেতে পারিস আমার সাথে। আজরান হাসে। পা এগোতে নিলেই আয়েশানের চোখে পড়ল শার্টের ভেতর থেকে বের হয়ে আসা সাদা অংশটায়। আয়েশান ভ্রু কুচকায়, বলে, কি হয়েছে ওখানে? আঘাত পেয়েছিস নাকি? আজরান বুঝে ওঠে। কেমন করে যেন তাকিয়ে কপালে হাত রাখে সে। অতঃপর তার ব্যাপক দুঃখ বুঝিয়ে বলে, কপাল কপাল। একরাতেই বউয়ের কি সাংঘাতিক ভালোবাসা। সাংঘাতিক মেয়ে একটা আমার কপালে জুটেছে। আয়েশান এবারে আর প্রশ্ন করল না। ছোট ভাইয়ের বিয়ের রাতে বউ কি ভালোবাসা দিয়ে বুকে আঘাত করে ফেলেছে তা নিশ্চয় সে সরাসরি জিজ্ঞেস করবে না। শুধু যেতে যেতে হাসল। আর বলল, ভেরি গুড। ফিউচারের জন্য শুভকামনা। আজরানও পেছনে থেকে বলল, আজই চলে যাবে নাকি আয়েশান ভাই? আয়েশান হাঁটতে হাঁটতে উত্তর করল, হয়তো। তোর বিয়ের ঝামেলা তো শেষ। আর থাকার প্রয়োজন তো নেই। আজরান হাসে, বলে, বিবাহিত পুরুষ তুমি, বউ রেখে বাইরে কি করে থাকো বুঝি না। থাকতে পারো তো মাঝে মাঝে বাড়িতে। তোমাকে তেমন প্রয়োজন ছাড়া পাই না বহুদিন। আয়েশান শুনলেও এবারে উত্তর করল। সদর দরজা পেরিয়ে এলো প্রায়। ভাবল, সে আসলেই বিবাহিত পুরুষ। অথচ বউয়ের সাথে একসাথে থাকে না। আয়েশান এই বাড়িতে থাকে না বছর দুয়েক হল। মূলত ডেইজিকে বিয়ে না করে তুলিকে বিয়ে করেছে এই নিয়েই বাবার সাথে সমস্যা বেঁধে সে বাড়ি ছেড়েছিল বছর দুয়েক আগে। পরবর্তীতে আয়জানের পাগলামো দেখে সেটার কারণ সবাই বুঝেছেন, বাবার সাথে সম্পর্কও ঠিক হয়েছে। তবুও আয়েশান বাড়ি ফেরেনি। তার পেছনে অবশ্য যুক্তিযুক্ত কারণটা তুলিকে সে বিয়ে করেছে ঠিক, তবে আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো স্বাভাবিক নয় তাদের সম্পর্ক। আয়েশান ইন্ট্রোভার্ট ধরনের কিছুটা। আজরান আয়জানের মতো নয়। মুখে ভালোবাসি প্রকাশ করাটা বিশ্বাস করেনি কখনোই সে। অন্যদিকে তুলিও বিয়ের দিন থেকে মনে প্রাণে বিশ্বাস করেছে কেবল এটাই যে,
আয়শান তুলিকে টোপ হিসেবে ব্যবহার করেছে, আর কিচ্ছু নয়। সে আয়শানের যোগ্য নয়, আয়শান তাকে বিয়ে করে সবার কাছে কেবল তাকে খারাপ বানিয়েছে এইটুকুই। আয়শানও আর ব্যাপারটা চওড়া করেনি। এখন যদি সে মুখে ভালোবাসি বলেও তাও তুলির কাছে হয়তো বিশ্বাসযোগ্য হবে না। ভাববে আয়শান মিথ্যে বলছে। তুলিকে সে ছোট থেকে স্নেহ করেছে, স্নেহ থেকেই ভালোবাসা জন্মেছিল। ছোট থেকে শাসন করেছে। বাড়ির সবার সাথে সাথে তুলির চোখেও নিজেকে এক আদর্শ চরিত্র হিসেবে ধরে রেখেছিল আয়শান। অসম্ভব সমীহ করে চলত আয়শানকে সে, আর সে তুলির চোখেই আজকাল যখন এক বিষণ্ণ নীরবতা আয়শান খেয়াল করে ওঠে তখন তার দুঃখ হয়। নিজেকেই দায়ী লাগে। আয়শান তুলিকে এই সম্পর্কে যেমন স্ত্রী হিসেবে কখনো জোর করেনি, তেমনি এই মেয়েটি সে ব্যতীত অন্য কারোর না হওয়ার ও এক নীরব হুমকি যেন তার চোখে মুখেই থাকে। আয়শান হাসে। সে জানে না তুলি আদৌ স্বাভাবিকভাবে সম্পর্কটা নিবে কিনা, কখনো কখনো সে সত্যিই তুলির চোখে আর 10 জন স্বামীর মতো প্রেমিক হয়ে উঠতে পারবে কিনা, তবে দিন শেষে তুলি তার হয়েই তো আছে। এটুকুই যথেষ্ট। আয়শান এগোয়। অতঃপর পুরো সকালটা সে বেশ সময় ব্যয় করে হাঁটে। হাঁটতে হাঁটতে একটা সময় নিজের বাসার কাছেই চলে এলো। এই মিনিট 20-এর দূরত্ব বলতে গেলে তাদের বাড়ি থেকে। আয়শান একবার বাসায় উঠবে ভেবেই ফের মনে হলো তুলিকে বলে আসা হয়নি। আয়শান আবার ফিরতে হলো বাড়িতে। অথচ যার জন্য ফিরল তাকে সে রুমে পেল না। এতটুকু পথ হেঁটে এল। ভাবাল তুলি তাকে গরম গরস ধোয়া উঠা 1 কাপ কফি এগিয়ে দিবে, অথচ তা হল না। তুলিকে দেখা গেল না। আয়শান বেলকনিতে গেল তুলিকে পাবে বলে। অথচ ওখানেও ও তুলিকে পেল না সে। আয়শান ভ্রু কুঁচকায়। পরমুহূর্তেই কিচেনের দিকে পা এগোল সে। তুলি নিশ্চয় ওখানেই থাকবে, অথচ ওখানেও পেল না। আয়শান দীর্ঘশ্বাস ফেলে ছোট আম্মু অর্থাৎ আজরানের আম্মুকে কিচেনে দেখে দাঁড়াল। গম্ভীর গলায় বলল, ছোট আম্মু, তুলি কোথায়? দেখছি না তো। আয়শানে ফুফি কেমন করে যেন চাইল। আয়শান ফুফির দিকে তাকিয়েই থমকাল। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে, ফুফি তোমার সাথে কথা ছিল। তুমি কি আবারও তুলিকে কিছু বলেছ? ও আমার বউ হওয়ার অযোগ্য এটা বলে কিছু বলেছ আবারও? অতীতে আয়শানের ফুফিই এমন করেছিল। তুলি আয়শানকে না বললেও কোনোভাবে তা আয়শানের কানে গিয়েছিল। অতঃপর সে এক তুলকালাম কাণ্ড হয়ে গেল আয়শান খানের বউকে কথা শোনানোর জন্য। আয়শানের ফুকি নাক মুখ কুঁচকে বলল, আমি আমি কেন ওকে কিছু বলতে যাব? এর আগে তুমিই তো ওকে কথা শোনাতে ফুফি। আমি তোমার ব্যাপারে নিশ্চিত নই তাই জিজ্ঞেস করলাম। আয়শানের ফুফি মুখ ভেঙ্গিয়ে বলল, একটা ঢং করিস আয়শান, এই বাড়িতে বোধহয় আর কেউ বিয়ে করেনি। তোর বউ কেবল আদুরে যে ওকে কথা শোনাতে পারব না। আর ও তোর বউ হওয়ার আগে থেকেই আমাদের পরিচিত। যেদিন এইটুকু থাকতে এই বাড়িতে এসেছে ওই দিন থেকেই দেখছি ওকে। ওকে আমি আগেও কথা শুনিয়েছি, হয়েছে কি তাতে? ওকে কথা শোনাতে পারব না আমরা? কথা শোনালেই তা বরের কানে ফিসফিস করতে হবে? ও ভাবে কি তোকে বিয়ে করে ও রাজরানী হয়ে গিয়েছে? আয়শান শান্ত অথচ দৃঢ় চোখে তাকায়। গম্ভীর গলায় বলে, ও মোটেই আমার কানে ফিসফিস করেনি ফুফু। ফিসফিস না করলে কথাগুলো তুই অবধি যেত নাকি? বুঝি না আমরা? নাকি সংসার আমরা করি না? তুমি বোধহয় ওকে সহ্যই করতে পারো না ফুফি, তাই না বলো? এটুকু বলেই আয়শান বের হয়ে এলো। এভাবে জিজ্ঞেস করর খোঁজ করতে হয় না তার। খবর এমনিই পায় সে। তবুও ফুফিকে দেখে মনে হলো জিজ্ঞেস করা উচিত, তাই তো করল। আয়শান ছোটশ্বাস ফেলে। অতঃপর বাড়ির ছোট সদস্যদের একটু জিজ্ঞেস করতেই ফটফট করে সব জানতে পারল সে। আয়শান দীর্ঘশ্বাস ফেলে। বিয়েটা সে করেছে, অথচ এতে বারবার কষ্ট পাচ্ছে তুলিটা। আয়শানের আম্মু, যে তাকে মেয়ের মতো বড় করল, সে অবধি এখন তুলির সাথে কথা বলে না। তুলির জীবনটা তো সে সত্যিই কষ্টকর করেছে। আয়শানের অসহায় লাগে।
তুলিকে একবার বলেছিল তার সাথে আলাদা থাকবে কিনা, তুলি মুহূর্তেই নাকচ করেছে। আয়শান গম্ভীর হয়েই ভাবে। বহুক্ষণ ভাবার পর টের পায় যে তুলি এসেছে। পা চালিয়ে রুমের দিকে যাচ্ছে। আয়শান হঠাৎ ডাক দিল, তুলি। তুলি শুনতে পেল না বোধ হয়। ওভাবেই পা বাড়াতে নিতেই আয়শান ফের বলে, আমি ডাকছি তুলি। তুলি তাকায় আচমকা গম্ভীর স্বর শুনে। হকচকিয়ে বলে, হু, কিছু বলবেন আয়শান ভাই? আয়শান প্রশ্ন ছুড়ল, কোথায় গিয়েছিলি? তুলি চুপ থাকে কিছুক্ষণ। আয়শান আবারও বলল, উত্তর কর। তুলি এবারে নরম গলায় বলল, একটু মায়ের কবরে গিয়েছিলাম। দেরি হলো একটু। কোথাও গেলে বাসায় বলে যাবি। কবার বলেছি তোকে কথাটা? এভাবে হুটহাট না পেলে মানুষজন চিন্তা করবে না? তুলি হেসে বলল, না বলে কোথায় বা যাব? যাওয়ার জায়গা আছে আমার যে আপনাদের না বলে কোথাও পালিয়ে যাব আমি? তাছাড়া আমি কখনোই পালিয়ে যাব না আয়শান ভাই। আপনারা আমার দায়িত্ব নিয়েছেন, বড় করেছেন। কোন দিকে অপূর্ণতা রাখেননি। এত সুযোগ সুবিধা ছেড়ে চলে যাব? এসবই তো জুটত না আমার কপালে কখনো। ভাগ্যিস আপনারা আমার দায়িত্ব নিয়েছিলেন। তুলি কি নিজের প্রতি একরাশ অবহেলা নিয়ে কথাগুলো বলল? আয়শান ফের বলল, কে বলল জুটত না? তুলি হেসে বলে, এতিমদের ভাগ্য অত ভালো হয় না আয়শান ভাই। এতিমরা আপনার মতো ভালো বড় পায় না। আমি ভাগ্যবশত কিভাবে যেন পেয়ে গেলাম একটা স্বপ্নের মতো বাড়ি, আম্মু, আব্বু, এতগুলো আপন মানুষ। আয়শান হাসল এবারে। বলল, আমাকে পেলি না? এই যে 2 বছর আগে নিজেকে তোর নামে লিখে দিলাম। লিখে দিলই যদি পাওয়া হয়ে যেত তবে ভালোবাসা ছাড়াও, স্বামীর মন না পেয়েও অহরহ এত সংসার টিকে থাকত না আয়শান ভাই। মেয়েরা বরের মন না পেলেও আজীবন ওই সংসার আঁকড়ে থেকে যেতে পারি। এটুকু বলেই তুলি পা বাড়াল। আয়শান কেমন নীরব দৃষ্টিতে যেন চেয়ে থাকল ওর যাওয়ার পানে। ও আয়শানে মন পায়নি? ও বরের মন পায়নি? এটা কেন মনে করে তুলি? রোজ সকাল সকাল গোসল সারল। সারা রাত ঘুমায়নি, মাথা ব্যথা করছিল। মনে হয়েছিল একটা লম্বা গোসল তার প্রয়োজন। রোজ মূলত সে কারণেই গোসল করল। পরনে আজরানের আনা সেসব জামাকাপড় থেকে একটা 3 পিচ। অতঃপর ভেজা চুলগুলো মেলে দিয়ে কিক্ষণ নীরব বসে থাকল। আজরান ভ্রু কুঁচকে তাকায়। কি ভাবছে এই মেয়ে তা বুঝার চেষ্টা চালায় হয়তো। পরমুহূর্তেই বলে, খবর পেলাম তোর বাপ পুলিশ নিয়ে বাড়ি আসছে। হয়তো এক্ষুনি এসে পৌঁছাবে। আমার অবশ্য হাসিই পাচ্ছে। তোর বাপের মুখোমুখি হই না বহুদিন বল। রোজ তাকায়। মুহূর্তেই বলে, পালাচ্ছেন না কেন? ধরে নিয়ে গেলে ভালো হবে। আজ রান মজা পেল। হেসে বলে, আমাকে ধরে নিবে? অতটুকু সাহস হবে না। তোর বাপ সম্ভবত তোকে নিতেই আসছে। তুই নিশ্চয় সুযোগ পেয়ে সুরসুর করে চলে যাবি রোজ। হু, আমি নিশ্চিত তুই চলে যাবি। রোজ ভাবে, আসলেই চলে যাবে? আজ রানকে ফেলে চলে যাবে? এর মানে এটাই প্রমাণ হবে যে সে সত্যিই আজ রানকে কখনো ভালোবাসেনি। রোজের ভাবনার মাঝেই আজ রান আবার বলল, রোজ। হু। আজ রান বলল, তুই চলে গেলে আমি আটকাব না তোকে। নিষেধ করব না। তবে চলে যাওয়ার পরও জানবি যে তুই শুধু আমার। তুই আমার ওয়াইফ। মনে থাকবে নাকি? রোজ হেসে শুধাল, কাল অবধি জোর করে বিয়ে করলেন, আজ চলে যাওয়াতে আটকাবেন না? আশ্চর্যকর বিষয়। আজ রান শুধাল, যে থাকতে চায় না তাকে কি করে আটকে রাখব বলজান? সাধ্য থাকে তার। তবে চলে যাওয়ার পর কিন্তু তুই সায়ানের সাথে মিশতে পারবি না। সামনাসামনিই বসে আছেন আয়শান, আজহার খান, কবির সাহেব এবং পুলিশ ইন্সপেক্টর। আয়শান অবশ্য বিষয়টাকে খুব কঠিন হিসেবে দেখলও না। কবির সাহেব কমপ্লেইন লিখিয়েছেন ঠিক, তবে আয়শান চোখ বুঝেই বলতে পারে খান বাড়ির ছেলেদের জেলে নেওয়ার সাধ্য উনার নেই। এটা ঠিক, তাদের পরিবারের মতো কবির সাহেবের সম্পদ প্রতিপত্তি,
ক্ষমতাও কোন অংশে কম নয়। তবুও যে আজহার খান বেঁচে থাকতে এটা সম্ভব নয় সে জানে। আয়শান হাসল যেন। কবির সাহেবের দিকে চেয়ে হেসে বলল, আঙ্কেল, আপনার কাছে কি প্রমাণ আছে যে আজরান রোজকে তুলে এনেছে? প্রমাণ যদি থেকেও থাকে তবে আমি বলবো আপনার মেয়েও আমার ভাইকে ভালোবাসে, সে জেনে বুঝেই বিয়ে করেছে। আমরা তাকে মোটেই জোর করিনি আঙ্কেল। কবির সাহেব তেতে উঠলেন। আয়শানকে উনি মোটেই সহ্য করতে পারেন না। বড় মেয়ে ডেইজিকে উনি একটু বেশিই ভালোবাসেন। যার দরুন আয়শানের প্রতি জন্মেছে তার এক অদৃশ্য ক্ষোভ, রাগ। কবির সাহেব রেগে ফেটে পড়ে শোনালেন, তুমি চুপ করো আয়শান। আমি তোমার সাথে কথা বলছি না বেয়াদব ছেলে। আমার বড় মেয়ের জীবনটা তুমি শেষ করেছ ওই কোথাকার কোন তুলে আনা এতিম মেয়েটাকে বিয়ে করে। আমার ডেইজির কোনো দিক দিয়েই পৌঁছাবে না ওই মেয়ে। আয়শান এবারে রেগে চোয়াল শক্ত করেই চাইল। শক্ত কণ্ঠে বলল, কালো বলেছেন, আমি ছিলাম না বলে কিছু বলিনি। কিন্তু আজ আমার সামনে আমার বউকে ছোট করে কথা বলবেন তা তো আমি মেনে নেব না। ও কোথাকার কোন তুলে আনা মেয়ে নয়, আয়শানের স্ত্রী। মনে রাখবেন এটা। পরবর্তীতে ওকে ছোট করে কথা বলার আগে এটা মনে রাখবেন অবশ্যই। এখন ছোট ভাইয়ের শ্বশুর বলে সম্মান দেখাচ্ছি, রোজ আর ডেইজির বাবা বলে সম্মান দেখাচ্ছি। আমার বাবার বন্ধু বলে সম্মান দেখাচ্ছি। পরবর্তীতে দেখাবো না। কবির সাহেব ফের তেতে উঠলেন। আজহার খানকে বলে উঠলেন, আজহার, তোর ছেলেকে এমন বেয়াদব বানিয়েছিস? বউয়ের হয়ে সাফাই গাইছে ও। আয়শান উঠে দাঁড়াল। বলল, মনে হচ্ছে আপনার আসলেই সম্মান পেতে ভাল লাগছে না আঙ্কেল, অসম্মান করতে বাধ্য করবেন না আমায়। কবির সাহেব দাঁতে দাঁত চাপলেন। বললেন, বেয়াদব ছেলে। আমার বড় মেয়ের জীবন শেষ করে এখন আমার ছোট মেয়ের জীবন শেষ করতে উঠে পড়ে লেগেছ? আয়শান ছোটশ্বাস ফেলল। কণ্ঠ শান্ত রেখে বলার চেষ্টা করল, ছোট মেয়ের জীবন নষ্ট করতে আপনি উঠে পড়ে লেগেছিলেন আঙ্কেল। খুব তো রাগ পুষেন বড় মেয়ে ভালোবেসেও আমায় পেল না বলে। তো ছোট মেয়ে যে আজরানকে ভালোবাসত তা জানতেন না? জেনে বুঝে অন্য ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন কেন? সুখে থাকত তখন আপনার ছোট মেয়ে? কবির সাহেব রাগে ক্ষোভে বললেন, আজহার, তোমার ছেলেকে সাবধান করো। ওর ভাগ্য ভালো যে ওকে আমি জেলের ভাত খাওয়াইনি 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনার কারণে। আজহার খান বিষয়টা মেটাতে চাইলেন। মিটিয়ে নেওয়াই তো ভালো। যেভাবেই হোক ছেলে মেয়ে দুটো বিয়ে তো করে ফেলেছে। এখন দুই পরিবারের সম্পর্কটা ঠিক করে ফেলাই তো ভালো। তাছাড়া দুই পরিবারের সম্পর্ক ভালো হলে দুই পরিবারেরই ভালো বাদে ক্ষতি হবে। সেটা সামাজিক হোক, আর্থিক হোক বা ব্যবসায়িক। আজহার খান ছোট শ্বাস ফেললেন। সমস্তটা ভেবে চিন্তে শান্ত স্বরে বললেন, কবির, বিষয়টা মিটিয়ে ফেললে ভালো নয়? আগের বারও আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম। ডেইজির সাথে আয়জানের বিয়েটা হোক চেয়েছিলাম। অথচ তুই তো তা করলি না। সম্পর্ক শেষ করলি। ডেইজিকে অন্য জায়গায় বিয়ে দিলই। আমরা তো কিছু বলিনি এতে কবির। তোকে দোষারোপ করিনি। ডেইজি যেমন আয়শানকে পায়নি, তেমন আয়জানও কিন্তু ডেইজিকে ভালোবেসে পায়নি। ভালোবাসলেই যে পেতে হয় এমন তো কোথাও লেখা নেই কবির। বুঝো বিষয়টা। কবির সাহেব বুঝলেন না। বরং অবুঝের মতো রেগে বললেন, কি বুঝবো আজহার? আমার মেয়ে আমায় ফেরত দে। আমি তোদের মতো জানোয়ারদের সাথে কেন আত্মীয়তায় যেতে চাই না। আমার মেয়ে ফেরত দে, নয়তো আমি সত্যিই কঠোর হব আজরানের বিষয়ে। আজহার খান এবার কঠিন অথচ শীতল চাহনিতে তাকাল। বললেন, আজরানকে জেলে নিবি তুই? খান বাড়ির ছেলেকে? আমার মেয়েকে অপহরণের দায় অবশ্যই নিব। পারবি না। আজরান ততক্ষণে সিঁড়ি বেয়ে নামে। নিচের চিৎকার চেঁচামেচি এমনিতেই এতক্ষণ কানে আসছিল। শুধু রোজকে নিচে নামতে বলে নামতে দেরি হচ্ছিল তার। আজরান কবির সাহেবকে দেখেই প্রথমে হাসল। সোফায় বসে একদম কবির সাহেবের মুখোমুখিই বসল সে। পরমুহূর্তেই আজহার সাহেবের দিকে চেয়ে হেসে বলল,
বড় আব্বু, আমি একটু জেল থেকে ঘুরে আসতে চাই। তুমি নাকচ করো না। শত হোক শ্বশুর আব্বুর চাওয়া। আজহার সাহেব ভ্রু কুঁচকালেন। দ্রুত বললেন, মানে? তোমার বন্ধু যে চালটা দিল তাতে উনাকে সফলই হতে দিন। একটু তো খুশি হতে দেওয়া উচিত উনাকে। এই বাড়ির ছেলে জেলে যাবে? গেলাম না হয়। আজহার সাহেব বললেন। আজ রান হাসে। বলে, বড় আব্বু, বউ অপহরণের দায় জেলে গেলে কষ্ট হয় না, ভালোবাসা বাড়ে। কথাটা বলেই সে ফিরল কবির সাহেবের দিকে। হেসে বলল, যাই হোক, আমিই আপনার মেয়েকে অপহরণ করেছি, বিয়ে করেছি। এখন গ্রেফতার করুন আমায়, সমস্যা নেই। কবির সাহেবের চোয়াল শক্ত। আয়শানের মতো আজ রানকে উনি সহ্য করতে পারছেন না। রাগ ক্ষোভ জমে একাকার। বললেন, আমার মেয়ে কোথায়? আজ রান হেসে বলল, আছে সে। আপনি তো আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আপনার অভিযোগ অনুযায়ী আমার কাছেই তো থাকবে বলুন। সোজাসুজি বলো, আমার মেয়ে কোথায়? ঠিক তখনই রোজ এসে নামল। বাবাকে দেখে চোখ টলমল করে তার যেন। অস্ফুট স্বরে ডাকল, আব্বু। কবির সাহেব দ্রুতই তাকালেন। মেয়েকে দেখে দ্রুত এগিয়ে এলেন উনি। অতঃপর মেয়ের সামনে গিয়ে দ্রুত বললেন, রোজ, এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরবি আম্মু। এক্ষুনি। এই জানোয়ারগুলো তোর সাথে খারাপ ব্যবহার করেছে বল? কি করেছে? জোর করে তোকে বিয়ে করেছে না বল? আমি এদের সবাইকে শাস্তি দিব। দেখে নিস। রোজ কেঁদে ফেলল কেমন করে যেন। আবারও ফ্যালফ্যাল করে চেয়ে বলল, আব্বু। কবির সাহেব এই কান্নাটার অর্থ বুঝলেন যে সত্যি সত্যিই তার মেয়ের উপর অত্যাচার করা হয়েছে। বললেন, কাঁদবি না, একদম কাঁদবি না। দেখলেন তো ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েটাকে আটকে রেখেছিল এরা। কত অত্যাচার করেছে সত্যিই জানি না। আমার মেয়েটা কিভাবে কাঁদছে একবার দেখুন। এরেস্ট করছেন না কেন ওই ছেলেকে? ফের মেয়েকে আশ্বাস দিয়ে বললেন, তুই যা বলবি, যেভাবে বলবি এই ছেলেকে আমি সেভাবেই শাস্তি দিব। দেখে নিস রোজ। তুই শুধু বল ওরা কি করেছে। রোজ একবার আজরানের দিকে তাকায়। তার কান্নার মানে এভাবে ভেবে নিবে তার বাবা সে বুঝে ওঠেনি। তবে তার কান্না পাচ্ছে, সত্যিই কান্না পাচ্ছে বাবাকে দেখে। কান্না দমাতে পারছে না সে। আজ রান ভ্রু বাঁকায়। এক মুহূর্তের জন্য মনে হল রোজ বোধ হয় তাদের পরিবারকে ফাঁসাতে এভাবে একটা নাটক সাজালেও সাজাতে পারে। সাজাক। রোজ যে বদলে গিয়েছে তা আজই না হয় প্রমাণিত হোক। অথচ আজরানের ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে রোজ শান্ত গলায় ওভাবেই বলল, কিছু করেনি আব্বু। কবির সাহেব মানলেন। বললেন, ওরা তোকে জোর করে নিয়ে গিয়েছিল তো? জোর করে বিয়ে করেছে না ও তোকে মা? বল, আমি আছি। বল সবট। আজ রান উঠে এল। পেছনে দাঁড়িয়ে বলল, একদম ঠিক। জোর করেই বিয়ে করেছি ওকে আমি। এখন কি করবেন শ্বশুর সাহেব? কবির সাহেব রেগে শুধালেন, তোমার বেয়াদবি দেখে আমি অবাক হচ্ছি। আজ রান হাসে। ইন্সপেক্টরের সামনে এসে হাত বাড়িয়ে বলে, এরেস্ট করছেন না কেন? যাই হোক, চলুন আমরা গাড়িতে গিয়ে বসি। উনারা ততক্ষণ এসব করুক। আচ্ছা, জেলের রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে না? আমার আবার অপরিষ্কার পরিবেশে সমস্যা হয়। ইন্সপেক্টর সাহেব পড়লেন বেকায়দায়। দুই পরিবারই সম্ভ্রান্ত পরিবার। কি করবে বুঝে ওঠে না। তবুও উনি আজরানের কথা অনুযায়ী এরেস্ট করলেন। পা বাড়ালেন। রোজ বিস্ময় নিয়ে তাকায়। এই পরিবারটা অলরেডি ভেঙে গেছে। পরিবারের 3 ছেলের মধ্যে আয়জান বাইরে, আয়েশানও এ বাড়িতে থাকে না। এখন আজরানকেও যদি তার জন্য জেলে যেতে হয় বিষয়টা খারাপ হচ্ছে না? রোজ বাবার দিকে তাকাল। বলল, আব্বু, ওদের দাঁড়াতে বলো। হু। আজরান ভাই আমায় জোর করে বিয়ে করেননি। আমি নিজে বিয়েতে মতো দিয়েছিলাম। দাঁড়াতে বলো তাদের।
কবির সাহেব বিস্ময় নিয়ে বললেন, তুমি নিজে বিয়ে করেছ? কি সব বলছিস রোজ? তোকে ধমক দিয়েছে ওরা? হুমকি দিয়েছে? রোজ উত্তর করল, না আব্বু। তাহলে? আমি নিজে থেকে বিয়েটা করেছি। সত্যিটা বল রোজ, আমি আছি তোর সামনে। কিচ্ছু হবে না তোর। বল আম্মু। রোজ ছোট শ্বাস ফেলে কান্না মুছে নিয়ে বলে, এটাই সত্যি আব্বু। কবির সাহেব এবারে নিজের সমস্ত রাগ দেখালেন নিজের মেয়ের উপর। সমস্ত শক্তি দিয়ে একটা চড় বসালেন নিজের মেয়ের গালে। রোজ পিছিয়ে গেলে চড়ের আঘাতে কেঁদে ফেলল ফের। গালে হাত রেখে ভয়ে তাকায় সে। কবির সাহেব দাঁতে দাঁত চেপে ধমকে বলল, সত্যিটা বলো রোজ। বলো ও তোমাকে জোর করে বিয়ে করেছে, বলো। আজ রান চলে যেতে নিয়েও থামল। আচমকা হয়ে যাওয়া কানটা বুঝে উঠে তার রক্ত টকবক করে উঠে। এগিয়ে এসে বলল, আপনি ওর গায়ে হাত তুললেন কেন? মারলেন কেন ওকে? বলুন, মারলেন কেন? রোজ তাকাল। শক্ত স্বরে আজরানকে শুধাল, আজরান, আমার আর আব্বুর মাঝে কথা বলার অধিকার আপনার নেই। কবির সাহেব মেয়ের এই শক্ত স্বরটা শুনে যেন প্রসন্ন হলেন। তবুও ফের শক্ত স্বরে মেয়েকে জানালেন, তুমি আমার সাথে ফিরবে এখন রোজ। আর কথা বলবে না। কোন কথা বলবে না? রোজ এবারে শান্ত চাহনিতে তাকায় বাবার দিকে। তার গাল ভেজা, চোখ লালাভ। এক গালে স্পষ্ট 5 আঙ্গুলের চাপ, কিছুটা লালচে হয়ে উঠেছে তা। এমনকি চরের দরুন বোধহয় ঠোঁটের কোনাও একটু কেটেছে। রোজ ছোট শ্বাস ফেলে বাবাকে বলে, ফেরার মানে তো এই যে আমাকে আজরান জোর করে বিয়ে করেছে, তাই না আব্বু? তার বাবা বললেন, হ্যাঁ। এবং তুমি আমার সাথেই ফিরবে। রোজ আচমকাই বলল, আমি ফিরব না আব্বু। উনি আমায় জোর করেননি। আমি নিজেই বিয়ে করেছি। কি বলছিস তুই? তুই এই জানোয়ারদের হয়ে কথা বলছিস রোজ? তোর আপুর কি অবস্থা তুই চোখে দেখে আসিসনি? কি করে পারছিস ওদের পক্ষ নিতে? রোজ মিথ্যে বলতে পারল না। বলল, উনারা সত্যিই আমার সাথে কোন খারাপ ব্যবহার করেনি আব্বু। বরং স্নেহ দিয়েছেন। আমি উনাদের বিপক্ষে কি করে যাব বলো? কবির সাহেবকে ফিরতে এলো খালি হাতেই। মেয়েকে নিতে পারলেন না, আর না তো মেয়ের স্বীকারোক্তির কারণে আজরানকে জেলে নিতে পারল। আজরান এই নিয়ে মজাই পেল। তবে বউয়ের এমন কাটকাট হয়ে বসে থাকা দেখে সে ছোট শ্বাস ফেলে। গালের লাল হয়ে উঠা 5 আঙ্গুলের ছাপে হাত বুলায় সে, পরমুহূর্তে ঠোঁটের কোনায় অল্প একটু জমাট রক্ততে। আজরান ছোট শ্বাস ফেলে 2 হাতে রোজের মুখটা আগলে ধরে আচমকা চুমু দিল কপালে। রোজ নিশ্চুপ। আজরান ফের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমার জান কত বড় হয়ে গিয়েছে রোজ। আমায় সেভ করতে শিখেছে। আজ অন্তত বলবি না যে তুই আমায় এখনো ভালোবাসিস না জান। আমি জানি, বাসিস, বাসিস। রোজ কেবল আজরানেরই। রোজ শুনল, তবে উত্তর দিল না। ভেবে গেল কেবল বাবার কথা। সে কি বাবাকে কষ্ট দিল? বাবা কষ্ট পেল? হ্যাঁ পেল তো। বাবার দাম্ভিক মুখটা সবার সামনে চুপসে হয়ে গিয়েছিল চলে যাওয়ার সময়। আচ্ছা, আজ এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে ভবিষ্যতে তাকে কিসের কিসের সম্মুখীন হতে হবে? বাবা মাকে সে আর আগের মতো পাবে কখনো? ও বাড়িতে বাবা তাকে ঢুকতে দিবে কখনো? বাবার ভালোবাসা পাবে সে আর কখনো? রোজ বুঝে না। তার শূন্য লাগে। আজ রান ততক্ষণে তার ঠোঁটের ওষুধ লাগিয়েছে। গালে চড়ের জায়গাটায় হাত বুলিয়ে বলল, কি বেয়াদব বাপ তোর। নিজের মেয়েকে বিশ্বাস করে না। শুধু তোর বাপ বলে ছাড় পেল রোজ, নয়তো অন্য কেউ আমার স্ত্রীর গায়ে হাত তুললে হাত উপড়ে ফেলতাম। রোজ শক্ত চাহনিতে তাকায় এবারে। জলে উঠে বলে, আমি আপনার স্ত্রী হওয়ার আগে তার মেয়ে। তার আমাকে মারার অধিকার আছে, এবং থাকবে। এই নিয়ে আপনি কথা বলার কেউ নন। আজ রান ফোঁস করে বলে, কেউ না হলে থেকে গেলি কেন?
চলে যাওয়ার জন্য বলেছিলাম তো তোকে। যাসনি কেন? রোজ ছোট স্বরে বলে। আমি চলে গেলে এটাই প্রমাণ হতো যে আপনি আমায় জোর করে তুলে এনেছেন। আজরান ভ্রু বাঁকায়। তো কি হতো তাতে? এটাই বোঝা যেত যে আপনি অপরাধী। ফের ভ্রু বাঁকিয়ে বলে আজরান। আমি নিজের মুখেই তো বললাম আমি অপরাধী। শুনিসনি? আপনাকে তুলে নিত জেলে আজরান। আব্বু খুব রেগেছিল, আপনাকে সত্যিই জেলে নিত। তাতে কি? তুই চাসনি আমায় জেলে নেওয়া হোক? শাস্তি তো আমার প্রাপ্য, তাই না রোজ? তোকে তুলে এনেছি বলে কথা। রোজ নির্বাক তাকিয়ে রইল। আজরান হেসে বলল, তুই আমায় ভালোবাসিস এখনো জান, না চাইতেও প্রমাণ দিয়ে ফেলেছিস। রোজ এবারে অস্বীকার করল। বলল, না। ভ্রু বাঁকালো আজরান। বলে, তবে আমি চাইছিলাম না আপনাদের পরিবারটা ভাঙ্গুক। আমার জন্য এই পরিবারের একটা ছেলের জেল হোক চাইছিলাম না। এই কারণেই যাইনি। আজরানের হাসিটা মিয়ে গেল। হুট করে শান্ত ভঙ্গিতে চেয়ে বলে, এই জন্যই আমার পক্ষ নিলি? ভেরি গুড। তবুও এই পরিবারের প্রতি তো তোর ভালোবাসা আছে বলজান। এইটুকুই যথেষ্ট। রোজ তাকায়। শুধু যে পরিবারের প্রতি তা না, আজরানের প্রতিও তার ভালোবাসা আছে। সে এটা অস্বীকার করতে পারে না, তবে কিছু রাগও আছে। রোজ ছোট শ্বাস ফেলে বলল, আজরান? হু। আয়জান ভাই তো এখন স্বাভাবিক, তাই না? শুনেছি ওখানে একটা মেয়ে উনাকে অনেক ভালোবাসেন, মেয়েটাকে মেনেছেন কি? উনারা বাড়ি ফিরে না কেন? আয়জান ভাইয়ের আম্মুও ফিরে না। আবার আয়শান ভাইও এই বাড়িতে থাকে না। সবটা আমাদের পরিবারের সাথে শত্রুতার জন্য? রোজের কণ্ঠটা উদাস। আজরান তাকায়। ছোটশ্বাস ফেলে বলে, হঠাৎ এসব ভাবনা? এমনি। আজরান একটু হাসল। পরমুহূর্তেই চলে গেল নীরবে। আয়শান তৈরি হয়ে নাস্তা করল। পেশায় সে ডক্টর। তবে মাঝে মধ্যে বাবার সাথে বিজনেসের প্রসঙ্গে পারিবারিক বিজনেস দেখতে হয় তাকে। আয়শান খাবার টেবিলে বসেই দেখতে পেল তুলিকে। বাইরে যাচ্ছে। আয়শান পেছনে থেকেই ডাক দিল, কোথায় যাস? তুলি তাকায়। একটু আগের কবির সাহেবের কথাগুলো সে রুম থেকেই শুনেছিল। এমন অহরহ এই বাড়ির মানুষের থেকেও কথাগুলো শুনতে হয় তাকে। অথচ তুলি কিন্তু ডেইজির সাথে প্রতিযোগিতায় নামতে চায়নি। ডেইজি ভালো নাও এটা জানতে চায়নি। তুলি তো এসবে জড়াতে চায়নি। তাকে জড়ানো হলো। অতঃপর দিনরাত সে অযোগ্য এই কথাটা তার মাথায় যে যার মতো ঢুকিয়ে যাচ্ছে। তুলির ক্লান্ত লাগে। কখনো কখনো মনে হয় এই বাড়ি ছেড়ে সে কোথাও পালিয়ে যাক। অথচ যাওয়ার মতো জায়গা তো তেমন তার নেই। তুলি ছোট করেই বলল, ভার্সিটিতে। আয়শান উঠে দাঁড়াল। তুলির দিকে এগিয়ে এসে বলল, আমি ও হসপিটালে যাব, একসাথেই যাওয়া যাক। তুলি এবারেও শান্ত গলায় উত্তর করল, হু। অতঃপর পা এগোয় বাইরে দাঁড়ায়। আয়শান আসতেই আয়শানের সাথে সাথে গাড়িতে উঠল। তুলি বরাবরই চুপচাপ হলেও আগে তবুও আয়শানকে সমীহ করে কথাবার্তা বলত। অথচ এখন তুলি নিজ থেকে কথা বললেও বলে অভিযোগ শোনাতে। আর বাকি সময় আয়শান যেভাবে যা বলে চুপচাপ তাই শুনে। শুধু আয়শান না, এই পরিবারের যে যেটাই বলুক তাই তুলি চুপচাপ শোনে। আয়শান এই পরিবর্তনের জন্য নিজেকেই দায়ী করে। সে মনে প্রাণে চায় তুলি আগের মতো হয়ে যাক। আগের মতো। আয়শান গাড়ি চালাতে চালাতেই আচমকা এই বিষয়ে বলল, তুলি, তুই কি স্বাভাবিক হবি না আর? তুলি তাকায়। উত্তর করল, স্বাভাবিক তো আয়শান ভাই। আয়শান ছোটশ্বাস ফেলে। স্বাভাবিক না। আয়শানের এই তুলিকে কোনোভাবেই স্বাভাবিক লাগে না। তুলি আগে অন্তত পরিবারের মানুষগুলোর সঙ্গে তো মিশত, এখন তো ওদের সাথেও তেমন মিশে না। মনে হয় ও এই পরিবারে কর্মরত। যে যাই বলছে তাই করা, সবার প্রয়োজন বুঝা যেন ওর দায়িত্ব। আয়শান বহুবার বলেছে এই নিয়ে। তুলি হেসেছে বিনিময়ে প্রতিবারই।
আয়েশান এসব ভেবে ফের বলল, কিন্তু কোথাও একটা আমার কাছে তোকে নিষ্প্রাণ লাগে। মনে হয় কেমন যেন এই বাড়িতে পড়ে থাকতে হচ্ছে বলেই পড়ে আছিস তুই। যেন এই বাড়িতে তোর আপন কেউ নেই। কেমন যেন আমাদের সকলের কথাই উঠবস করছিস। অথচ তুইও এই বাড়ির একজন, যে কোনো কিছুতে তোর নিজের মতো কথা বলার অধিকার আছে তুলি। কারোর সাথে খুব একটা কথাও বলিস না। তুলি চুপি থাকল এসব শুনে। অতঃপর কিছুটা সময় পর বলল, বুঝলাম। আয়েশান দীর্ঘশ্বাস ফেলে। এতগুলো কথা বলার বিনিময়ে শুধু বুঝলাম কথাটা সে ডিজার্ভ করে? একটা সূক্ষ্ম রাগও হয় যেন। তবুও শান্তস্বরে বলল, তোর এই নিখুঁত পরিবর্তনের পেছনে দায়ী আমি, তাই না? এখন বল, কি করলে সবটা স্বাভাবিক হবে? আমি চাই তুই আগের মতো হয়ে যা, একটা সুন্দর লাইফ লিড কর। তুলি হাসল এবারে। বলল, আমি আগের মতোই আছি আয়েশান ভাই। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি ছোট থেকেই এমন। আয়েশান এর পর আর কিছুই বলল না। তার নিজের প্রতি রাগ হচ্ছে। আয়েশান শান্ত, গম্ভীর মানুষ। খুব একটা রাগ প্রকাশ করে না। আজও রাগ প্রকাশ করতে পারল না সে। নিশ্চুপি গাড়ি চালায়। অতঃপর অনেকটা সময় পর তুলির ভার্সিটির সামনে এসে গাড়ি থামাল। ঠিক এই মুহূর্তে এসে তার মনে হলে তুলিটাকে আবার কবে দেখবে জানে। আবার কবে বাড়ি যাবে কে জানে। সে বাড়ি যায় না তুলির অসুবিধা হবে বলেই। কোথাও গিয়ে আজকাল তুলিকে দেখলেই তার অসহায় লাগে নিজেকে, নিজের প্রতিই রাগ হয়। তবুও দিনশেষে তার এই মেয়েটাকে দেখতে ইচ্ছে হয়। টিনেজদের মতো ভার্সিটির গেইটে এসে দাঁড়িয়ে হলেও একবার এই মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হয়। অথচ তা হয়ে ওঠে না, নিজের ব্যক্তিত্বের কাছে হার মানে। আয়েশান তুলির দিকে তাকাল। নেমে যাচ্ছে ততক্ষণে তুলি। বলল, আস্তে নাম। তুলি নামল। আয়েশান ফের বলল, আজ রাতে আর বাড়ি ফিরব না। যাচ্ছি। তুলি জানে আয়েশান বাড়ি এলেও ৩-৪ মাস পর কোন প্রয়োজনে বাড়ি আসে, তারপর প্রয়োজন মিটলেই ১-২ দিন থেকে আবার বাসায় ফিরে যায়। তুলি হেসে বলল, জানি। আয়েশানের ইচ্ছে হলো আরেকটু কথা বলুক, আরেকটু কথা বাড়ুক। কিন্তু কথা খুঁজে পেল। কেবল বলল, নিজের যত্ন নিস তুলি। তুলি বলল, আপনিও। আয়েশান মুচকি হাসল এবার। তুলি ততক্ষণে সামনের দিকে ফিরে হাঁটা শুরু করেছে। আয়েশান শুধু তাকিয়ে থাকল কিছুক্ষণ। অতঃপর একবার চোখ বুজে শ্বাস নিল। পরমুহূর্তেই গাড়ি এগোল। চলবে ইনশাআল্লাহ।